দিতে হবে সেই সব দেশদ্রোহী কুকুরদের। কুকুর? তারা শুধু কুকুরই নয় বাবা, তারা হচ্ছে। থাক আমার থাক, ওদের আর বাজে কথা বলে তুই তো নিজের চরিত্রকে নষ্ট করিস না। তোর কথা আমি বুঝতে পেরেছি, তাই অবশ্যই ব্যবস্থা করার জন্যই আমি অর্জুনকে ডেকে পাঠিয়েছেন স্যার। অর্জুন? হ্যাঁ, অর্জুনই তো বস্তি থেকে উচ্ছেদ হয়ে ছেলেটাকে আশ্রয় দিয়েছে। হ্যাঁ, আমি তাকে তার দুঃসাহসের কাজের জন্য সম্মান দেব। বাবা সত্যি তুমি অর্জুনকে ডেকে পাঠিয়েছো বাবা? তোরা মহিলা সমিতি করলে কি হবে মা, তার অনেক আগে আমি আমার এই হৃদয়ের মাঝখানে একটা জনগণতান্ত্রিক সেবা প্রতিষ্ঠান খুলে বসে আছি। হাসি বন্ধ করে আমাকে কি জন্য ডেকে পাঠিয়েছেন সেটা বলুন। আপনি উনি হচ্ছেন সেই দুঃসাহসী যুবক অর্জুন। হ্যাঁ অর্জুন, তাই না তাই না। আরে তোমাকে দেখি সে আমার পুরনো দিনের কথাটা বলতে ইচ্ছে করছে। আপনার যেটা বলতে ইচ্ছে করছে সেটা আপনি বলে ফেলুন। হ্যাঁ, কি যেন কথাটা মনে পড়েছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। বাবা তুমি ওনাকে ছেড়ে দাও, আমি ওনার সঙ্গে আলাপ করতে চাই। আমার সঙ্গে আলাপ করবেন? কিন্তু কেন? বাহ, কেন কি? ওই গুন্ডাদের সঙ্গে ফাইট করে যেভাবে আপনি ছেলেটাকে বাঁচালেন তাতে তো অনেকেই আপনার সঙ্গে আলাপ করতে চাইবে। আমি দেশের গৌরব, অদ্ভুত আপনার সাহস, তাই মহিলা সমিতির পক্ষ থেকে আমি আপনার সঙ্গে হাত মেলাতে চাই। মাফ করবেন ম্যাডাম, আমার এই হাত যাত্রার সাথে মেলে না, কারণ জীবন জ্যামিতি কোনো সরলরেখায় আমার জীবনের সরলরেখার সাথে এখনো মিলিত হয়। সেই জন্যই বুঝি বেকারত্ব ত্রিভুজের মাঝখানে দাঁড়িয়ে বিন্দুকেই সিন্ধু ভাবছেন। আপনি কি করে বুঝলেন আমি বেকার? আমি জানি, আরে যাদের কাজ নেই তারাই দেশের ভালো কাজ করে। বাবা আমার অনুরোধ, ওই আদর্শ ইয়াং ম্যানকে তুমি তোমার কারখানায় চাকরি দেবে। মিস্টার ব্যানার্জি আজ এক্ষুনি ওর নাম ঠিকানা লিখে নিয়ে ওকে অ্যাপয়েন্টেড করে আমার বাবার এই দেশ সেবার কাজ করার হাতকে আরো শক্ত করতে সাহায্য করুন। মিস্টার ব্যানার্জি আরো শক্ত করতে সাহায্য করুন। মা আমার সাক্ষাৎ জগদ্ধাত্রী, আমার মনের কথা বুঝতে পেরে সে নিজের মুখে বলে গেল। হ্যাঁ মিস্টার রবি ব্যানার্জি, তুমি আজ ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে। ওকে স্যার। আপনি সত্যি কথা বলছেন স্যার? জীবনে কখনো মিথ্যে কথা বলিনি যুবক, আমি পল্লবগ্রাহী, গুণের গুণগ্রাহী নয়। তাই তোমার মতো সাহসী তেজস্বী যুবককে আমি আমার কোম্পানির কাজে নিযুক্ত করলাম। ইয়েস। আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয়, সত্যি। কার মুখ থেকে উঠেছিলেন স্যার? আমি আমার মায়ের মুখ থেকে উঠেছিলাম। আপনি ভাগ্যবান, তাই মায়ের মুখ থেকে উঠে চাকরিটা পেয়ে গেলেন। বলুন আপনার নাম কি? আমার নাম অর্জুন ভট্টাচার্য। বাবার নাম? আমার বাবা নেই, আমি শুধু মায়ের ছেলে। বাবা নেই, মায়ের ছেলে? হ্যাঁ স্যার। আপনার সঙ্গে আমার কি অদ্ভুত নেই, আমিও আমার বাবার ছেলে, আমারও না মা নেই। তাই তো আমরা দুজন সেই মহাভারতের দুই পুরুষ। আপনি হলেন কর্ণ আর আমি হলাম অর্জুন। আজ জীবন খোঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ জীবন খোঁজে পাবি ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয়, হাসি নিয়ে আয়, হাসি নিয়ে আয়, হাসি নিয়ে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, আজ জীবন খোঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ জীবন খোঁজে পাবি ছুটে ছুটে আয়। এই যুগে আজ যুবক অর্জুন ভট্টাচার্য হলে সমুদ্রগুপ্তের বদলে নিজেই চক্কর গ্রহে প্রবেশ করলো। না প্রবেশ করার উপায় ছিল না স্যার, ওই গুপ্ত সাহেবের কায়দার কোন বড়ই সাংঘাতিক। আস্তে কথা বলো সঞ্জয়। কেন কেন স্যার? ভুবন বাবু বাড়িতে না থাকলেও আমার বোন অঞ্জলি আছে, সে সব কথা ভুবন বাবুকে বলে দেবে। তাহলে স্যার এই কলিযুগের ভীষ্ম ওই ভুবন বাবুকে আপনি না আপনার লাইনে আনতেই পারলেন না। ডিস্টার্ব করো না সঞ্জয়। এখন বলো মিস্টার গুপ্তের কাজটা কমপ্লিট করতে পারলে আমার শেয়ার কত থাকবে? এই ধরুন 25,000 টাকা। মাত্র 25,000? তুমি কি জানো না সঞ্জয়, 25,000 টাকায় যুগে নস্যি। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি আপনাকে পুরোপুরি 50,000 টাকা দেবো। আপনি সেদিন বড়বাবুকে না একটু আটকে রাখবেন। টাকাটা কখন পাবো? এই কাল রাত 8টায়। 8টায়? হ্যাঁ স্যার, ওই সামনের যে মাঠটায় বাচ্চা ছেলেগুলো খেলা করে তার ঠিক পাশের ঘরটায় যেখানে জুয়ার আড্ডা বসে, সেখানে একটা খোড়া ভিখারি এসে আপনার হাতে মালের বান্ডিলটা দিয়ে যাবে। আর আপনি
সেই মালের বান্ডিলটা সরিয়ে সোজা চলে যাবেন ব্যান্ডেল। দেখবেন স্যার যেন হয় না কোনো স্ক্যান্ডাল। কি হলো? এই যা ছিঁড়ে গেল স্যান্ডেল, ছিঁড়ে গেল স্যান্ডেল। রাস্কেল, 50,000 টাকা, আরো কয়েক দাগ 50,000 টাকা আমার চাই, তাহলেই বাড়িটা কমপ্লিট করতে পারবো। বাড়ি হয়ে গেলেই গাড়ি, আর গাড়ি হয়ে গেলে নারী। সিনেমার হিরোইনের মতো সুন্দরী নারী চাই। কি বললে গোপাল? বাড়ি গাড়ি হয়ে গেলেই ওই নারীতে তো টান পড়ে বাবু। গোপাল, আচ্ছা স্যার, এই বয়সে বিয়ে না করলে আবার করবেন কখন? বাজে কথা বলে। বয়সের তো একটা ধর্ম আছে, ধর্ম থাকতে থাকতেই কর্মটা সেরে নিন, নাহলে জন্মটাই বৃথা হয়ে যাবে, এই যেমন হয়েছে আমার। চুপ করো গোপাল, তোমার রামায়ণ আমি অনেকবার শুনেছি। ঠিক আছে, তাহলে কাছে আসুন, কানে কানে একটা ইন্টারেস্টিং কথা বলি। বলো, কি বলবে? আপনার ভগ্নিপতি রবি বাবুকে আজকাল আমাদের কোম্পানির মিস পল্লবীর সঙ্গে করতে দেখেছি। গোপাল, বাজে কথা বলবে না গোপাল। রবি নামে বাজে কথা বললে আমার বোন অঞ্জলি রাগ করবে। ঠিক আছে, বলবো না, তাহলে 100 টাকা ছাড়ুন। 100 টাকা কি হবে? না মানে যাতে কথাটা হজম করতে পারি তার জন্য একটু খেতে হবে। এই নাও, এই নাও 100 টাকা। তাই বলে এটা আপনি ঘুষ ভাববেন না, ওই ঘুষ কথাটা শুনলে আমার মাথায় আগুন উঠে যায়, আর যারা ঘুষ খায় তাদের গুলি করে মারা উচিত। আমি কিন্তু ঘুষ খাই না, কি বুঝলেন? আমি কিন্তু ঘুষ খাই না। সারা পুলিশের ঘরে পা ঢাকতে পাবলিককে ঘুষ ভাবতে পারে যায়? ভেবে কোনো লাভ নেই দাদা, তার চেয়ে বিয়ে করে সংসারী হোক। বিয়ে করে বউকে খাওয়াবো কি? তোর শ্বশুর মশাই যদি একটু সাহায্য করতেন। কি সাহায্য করবেন? চুরি করতে, ঘুষ খেতে, পুলিশের পোশাক পরে পাবলিককে বোকা বানাতে। মুখ সামলে কথা বলবো অঞ্জলি। তুমি মুখ সামলে কথা বলবো অনিরুদ্ধ। স্যার আপনি যাও, থানায় যাও। বন ভগ্নিপতি বাড়িতে আড্ডা মারার জন্য সরকার তোমার গায়ে পুলিশের পোশাকটা পরিয়ে দেয়নি। আপনার সঙ্গে কোথায় ছিল স্যার? আমি অসি, থানার ইনচার্জ, একজন সাব ইন্সপেক্টরের কথা, তাই থানাতেই শুনবো, এই বাড়িতে নয়। ঠিক আছে, থানাতেই শুনবেন, আমি থানাতেই বলবো। তবে বোধহয় একটু ভুল করে ফেললেন, আমি শুধু সাব ইন্সপেক্টর নই, আমি আপনার ছেলের সম্বন্ধী, বাকিটা পরেই বলবো। বৌমা, বাবা, আমি কি সত্যি ভুল করে ফেললাম? না বাবা না, আপনি ঠিক করেছেন। তাহলে শোনো, আমি বাড়িতে বাবা, থানায় পুলিশ। আমার একটা চোখ বাবার চোখ, অন্য চোখ বাঘের। তাই তুমি তোমার দাদাকে সাবধান করে দেবো, আর আমি সাবধান করে দেবো আমার ছেলে রবিকে। বাবা, এখন কি আপনার অফিসের ওভারটাইম চলছে মিস্টার রবি ব্যানার্জি? না মানে এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলেন? বাবা, আমি জিজ্ঞাসা করছি, আপনি ভেতরে চলুন। ভয় কেন বৌমা? ভয়ের শেকল পরে নারীর প্রগতি এগোবে না। মেয়ে হয়ে জন্মেছে বলে তুমি কোনো অপরাধ করনি। বাবা, আমার সামনে তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, মানুষ যদি এত রাত্রি পর্যন্ত বাইরেই থাকবে তাহলে ঘর বেড়েছে কেন? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ গো, হ্যাঁ গো, এত দেরি অফিসে কাজ ছিল বুঝি? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে অঞ্জলি? হ্যাঁ হ্যাঁ, দিতে হবে, কারণ তুমি অগ্নি সাথে নাকি ওকে বিয়ে করেছো। বিয়ে করেছে বলে নিজেকে বিক্রি করে দিলি বাবা? আর বিয়ে করে বউ টাকার বান্ডিল নয় যে সেই টাকা তুমি আত্মবিক্রি করবে। কিন্তু নারী পুরুষের একে অপরকে আত্মদান করাটাই হচ্ছে বিয়ে। ওইসব পুরানো যুগের কথা বাবা, এই যুগে চলে না। মার্চেন্ট অফিসের বড় বাবু মিস্টার রবি ব্যানার্জি, তাহলে বলুন, এই বাবাটাও তো পুরনো, এই পুরনো বাবা নতুন যুগে চলে না? চলে কি চলে না সেটা আপনি চিন্তা করুন। না, চিন্তা বাবা করবেন না, চিন্তা তোমাকেই করতে হবে। আজ তুমি বাবা হয়েছো, আমি শুধু চিন্তা করছি এমন দেবতার মতন যার বাবা তার ছেলে এমন হয় কি করে। শুনলেন শুনলেন তো বাবা, ওই অঞ্জলির কথাগুলো আপনি শুনলেন?
আপনি হাসছেন? তোর মা থাকলে কান্তরে হতভাগা, কিন্তু ভবিষ্যতে আপনাকে কানতেই হবে বাবা। রবি, আমি রবি, তাই বলে রবিবার নই, আমার জীবনে কোনো ছুটি নেই। দেওয়ালে টানা ক্যালেন্ডারের মতো সপ্তাহে একটা লাল ঘর করতে চাই না। আপনি যেখানে শেষ করেছেন আর আমি মিস্টার রবি ব্যানার্জি সেখান থেকেই শুরু করতে চাই। শুরু শেষ থেকে শুরু, অতীত থেকে বর্তমান, কিন্তু হিসেবটা মিলছে কই? কি করে মিলবে? ইন্দ্রপ্রস্থের অর্জুন ওই প্রস্তা বাজারের কাছে বাস হারিয়েছে যে খবর পেয়েছে। খবরের কাগজে পড়েছি। এবার মারামারি লেগে যাবে। কিসের মারামারি? রাজনৈতিক মারামারি। সেই সাহসী যুবক অর্জুনকে নিয়ে। কেন? দক্ষিণপন্থীরা বলবে অর্জুন আমাদের, বামপন্থীরা বলবে অর্জুন আমাদের। অবশেষে কুন্তি মায়েরা ওই খুন্তি নিয়ে কাঁদতে বসবে। হাসবেন না, হাসবেন না বিয়ে বাবু, আমাকে ভাবতে দিন। কি ভাবছেন? আমার ছেলে সব যদি অর্জুনের মতো হতো, কিংবা অর্জুন যদি আমার ছেলে হতো, কর্পে অহংকারে বুকটা আমার কানায় কানায় ভরে যেত। ছোট্ট বাচ্চার সঙ্গে নিয়ে ভারতে কোথায় হারিয়ে গেল। আমি তাদের কত খুঁজলাম, কিন্তু কোথাও তাদের সন্ধান পেলাম না। আর যাই হোক, ওই বাড়ানো মতো পুড়ে মরেনি। আমি যে ভিক্ষা করে জীবন চালাচ্ছি, কিংবা ঝিগিরি করে বাচ্চারা বেঁচে আছে না মরে গেছে, কোথায় আছে, কেমন আছে? আপনি ভাবুন, অনুসন্ধান করুন। আমি তো তখন দেখে আসি তারা বাচ্চা আছে কি মরে গেছে। বাবু আপনি ভাবুন, আমি তো তখন দেখে আসি তারা বেঁচে আছে কি মরে গেছে। আপনি খুঁজে নিন, আপনি খুঁজে নিন, আপনি খুঁজে নিন। বিবেক বাবু, আপনি যদি তাদের খুঁজে তাহলে তাদের কাছে গিয়ে বলবেন আমি তাদের ভুলিনি, বলতেও পারিনি। শাওন রাতে যদি স্মরণে আসে মনে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি স্মরণে আসে মনে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি পারি না, আর পারি না। নিজের প্রশ্নের উত্তর দিতে দিতে দেহ মন আমার ক্লান্ত হয়ে পড়েছে। মাথায় অসহ্য যন্ত্রণা, জ্বরে গা পড়ে যাচ্ছে। বলো ঠাকুর বলো, কতদিন আর এমনি করে নিজের মনের সঙ্গে নিজেকে যুদ্ধ করে আমাকে বেঁচে থাকতে হবে? কতদিন আর কতদিন? তুমি কাঁদছো কেন মা? না না, আমি তো কাঁদিনি বাবা। জয়, তা কাঁদবে কেন? তুমি তো হাসছিলে। দাঁড়াও, দাদা আসুক, আমি সব বলে দেবো। না বাবা জয়, অর্জুনকে তুই এ কথা বলিস নি বাবা। বলবো না? না, যদি বলিস তাহলে বলবি মা ঠিক ওষুধ খাচ্ছে, তাই মায়ের জ্বরটাও আজ কমে গেছে। কমে গেছে কি বেড়ে গেছে? কই দেখি, হা করো, মুখে তোমার থার্মোমিটার দেবো। ও, তুই বড্ড বেশি জ্বালাতন করিস। দেখ বাবা দেখ। আমার মাও ঠিক
জানো মা জানো, আমার মাও ঠিক এই কথাই বলতো ওষুধ খেলে আমার মনের রোগ সারবে না। আমার যে মনের রোগ অসুখ করেছে, পৃথিবীর সব মায়েদের বোধ হয় মনের অসুখ করে, তাই না মা? হ্যাঁ বাবা জয়, সে অসুখ ডাক্তারেরা ধরতে পারে না, ধরতে পারে তার সন্তানেরা। বড়দাকে তুমি আজও ভুলতে পারোনি, তাই না মা? ওসব কথা বাদ দিয়ে জ্বরটা দেখে তাড়াতাড়ি থার্মোমিটারটা রেখে আয়, নাহলে অর্জুন এসে যদি দেখতে পায় তাহলে এক্ষুনি এসে আমাকে বলবে। মা, কি মা? মা তোমার জ্বর হয়েছে মা? কই না 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 তো। হ্যাঁ মা, লুকোতে চেও না মা। যেমন তোমার জীবনের আড়ালে তুমি তোমার অতীতটাকে লুকিয়ে রেখেছো, তেমনি সুখের আড়ালে অসুখটাকে লুকিয়ে রাখতে চেও না মা। আমি তো তোমার শত কষ্ট দুঃখের বোঝা মাথায় করে বয়ে বেড়াচ্ছি মা, তবু তোমার কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট? তুই বুঝবি না রে বাবা। আমি বুঝবো ঠিকই মা, শুধু বুঝবে না তুমি। তাই তো তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে আজও তুমি বাবা দাদার কথা ভেবে তুমি চোখের জল ফেলো। আজও তুমি ওই বাবার কথা মনে রেখে তুমি সিঁথিতে সিঁদুর পরো। আমি পরবো, আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন সিঁথিতে সিঁদুর পরবো। মা ততদিনই চোখের জল ফেলবে যতদিন না বড়দা এই বাড়িতে ফিরে আসছে, যতদিন না বড়দা এই বাড়িতে ফিরে আসছে। উল্টো পাল্টা কথা বলে তুই আমার মাথাটা গরম করে দিস না। অর্জুন চলো মা চলো, তোমাকে আজ আমি ডাক্তারখানায় নিয়ে যাবো। চলো না মা, চলো চলো মা। আরে দাদু ভাই, আরে দিকে আর ডাক্তারখানায় নিয়ে যাবার দরকার নেই, আমি ওষুধ নিয়েই এসেছি। কোন ডাক্তারের ওষুধ দাদু? এই পৃথিবীর মধ্যে বড় সেই ডাক্তারের নাম মা কালী। বাবা দাদু, বাবা আমি আদ্যা শক্তি মা মহামায়া কালীর পুষ্প নিয়ে এসেছি রে দাদু ভাই। এই পুষ্পের স্পর্শে তোর মায়ের সব অসুখ ভালো হয়ে যাবে। বাবা হাই তোমার বাবা ওঠো। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কুমারিণী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সুদা নমস্তুতে। আমি মানি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না এই মন্ত্রতন্ত্রের কথা। চুপ কর, ওরে চুপ কর, ভালো করে চেয়ে দেখ, সিঁথিতে সিঁদুর পরে মাকে আমার জগদ্ধাত্রীর মতো মনে হচ্ছে। দাদু, তোমার ওই জগদ্ধাত্রী মনে হওয়া মায়ের স্মৃতি থেকে ওই সিঁদুরটা যতদিন না তুলে নেওয়া যাবে তোমার মায়ের অসুখটাও সারবে না। কি বললি রে হতভাগা, এত বড় কথা তুই বলতে পারলি? অর্জুন তুই আমার সামনে আমার মেয়ের বৈঠক চাইলে। দাদু তুমি আমায় ক্ষমা করে দাও দাদু। মা তুমি আমায় ক্ষমা করো মা, বিশ্বাস করো মা। সেই ছোটবেলা থেকে তোমার মুখ থেকে সে কথাগুলো শুনতে শুনতেই আমার মনে যে একটা দ্বিতীয় অস্তিত্বের জন্ম হয়ে গেছে। তাই তো আমি মাথায় ঠিক রাখতে পারি না, আমার মাথায় যা আসে আমি তাই বলে ফেলি। দাদু তুমি বিশ্বাস করো দাদু, আমি তো আমার মাকে রাজেশ্বরী রূপে দেখতে চাই। মা তুমি তুমি সিঁদুর পরো মা, তুমি সিঁদুর পরো। অর্জুন আমি সিঁদুর পরো মা, সিঁদুর পরো, আলতা পরো হাতে পরো এ অতি আমি দুজোর দেখিছে। সিঁদুর পরো সিঁদুর পরো, আলতা পরো হাতে পরো আমি দু চোখ ভরে দেখিছে। সিঁদুর পরো মা, সিঁদুর পরো, সিঁদুর পরো মা, সিঁদুর পরো, সিঁদুর পরো মা, সিঁদুর পরো। অর্জুন তুমি কত সুন্দর, তোমাকে প্রথম দেখেই আমি মরেছি। তোমার একটুখানি পরশে আমার সর্বাঙ্গ শিওরে উঠেছে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে গালের স্টিল চটে যাবে যে, লোকে দেখলে বলবে কি? কে গোপালদা তুমি? আগে বের করুন, নাহলে দম বন্ধ হয়ে মারা যাবে। কে মরে যাবে গোপালদা? যাকে আপনি ওখানে লুকিয়ে রেখেছেন।
আর কি করছো? আগে বলুন ছবিটি কার? বলবো না। আমি জানি ছবিটি অর্জুনের। সর্বনাশ গোপালদা, তুমি আমাদের ব্যাপারটা জেনে ফেলেছো? লক্ষ্মী দাদা আমার, কিন্তু আমাদের ব্যাপারটা তাহলে 100 টাকা ছাড়ুন। কেন 100 টাকা দিয়ে কি করবে? না মানে যাতে কথাটা না বলতে পারি তার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো। ঠিক আছে গোপালদা, এই নাও 100 টাকা। তাই বলে এটা ভূত ভাববেন না, এটা আমি ধান নিলাম, পরে ফেরত দিয়ে দেবো। না গোপালদা না, ও টাকা তোমায় কোনোদিনও ফেরত দিতে হবে না, কিন্তু তুমি জানো আমাদের ব্যাপারটা আমার বাবাকে বলবো না, বলবো না, বলবো না। এই অর্জুন, তুমি আমার বিপদ দেখে খুব মুচকি মুচকি হাসছো তাই না? একবার তুমি আমার সামনে এসো না, তারপর তোমায় আমি দেখাবো মজা। কি মজা দেখাবেন সাধনা দেবী? এ কি তুমি? কি ব্যাপার আপনি থেকে হঠাৎ তুমি? অর্জুন, বোধহয় ভুল করছেন। ভুল করেই তুমি নির্ভুল হতে চাই। প্রেমে পড়ে তুমি প্রলাপ বকছো? কিন্তু বিলাপের তো কোনো কারণ নেই, কারণ আমি আমার ভালোবাসার গান্ডীব আজ যে তোমায় দান করেছি। চিনেছি চিনেছি তোমার নাম, লুকিয়ে রেখো না তারি এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন, তুমি আমারই আমি তোমারই মনের মতন, চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারি এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে, এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে, আমিও তোমার প্রেমে তখন জানি না হারিয়ে কখন, তুমি আমারই আমি তোমারই মতন, তুমি আমারই আমি তোমারই মতন, চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না। সিনটা এখানেই কেটে দিন মিস গুপ্তা। কি তুমি? আসতে বাধ্য হলাম, কারণ কিছুক্ষণের মধ্যেই ম্যানেজার রবি ব্যানার্জি এখানে আসছেন। কেন আসছেন? বলা নেই কোন নেই, যখন তখন তিনি কেন এখানে আসেন তুমি তাকে বলে দিও। মিস পল্লবী, কি বলবো বলুন? মিস গুপ্তা বলেছেন উইদাউট নোটিসে তিনি যেন ফার্দার কখনো কোনোদিন আমাদের এই কোয়ার্টারে না আসেন। সাধনা দেবী খুব রেগে গেছেন তাই না অর্জুন বাবু? আমি জানি না, কিন্তু আমি আপনার সমস্ত খবর জানি। জেনে কোনো লাভ হবে না, কারণ সিট খালি নেই। কি করে থাকবে? ওই সিটে বসে আছে সাধনা গুপ্তা। আপনি কি গুপ্ত পেশ পত্রিকা, তিথি নক্ষত্র, জোয়ার ভাটা সব আপনার মুখস্থ? আপনার চোখে কি আছে জানি না, কিন্তু আমার চোখে আছে অপরন্ত নেশা। নেশা? এই দেহ আছে অকৃত্রিম ভালোবাসা, আমার সর্বাঙ্গে জড়িয়ে আছে তোমাকে আপন করে কাছে পাওয়ার স্বপ্নমধুর আশা। স্বপ্নমধুর আশা। গুপ্তান কোম্পানির 6 মাসের অফিসার, প্রেমের অফিস তো ভালোই চালাচ্ছেন। বাজে কথা বলবেন না মিস্টার রবি ব্যানার্জি। কি বললেন? মিস্টার রবি বাবু থামুন না। মিস পল্লবী, আর তার একটা কথা না বলে ইমিডিয়েটলি অফিসে চলে যাও। কেন? আর বেশি কিছুক্ষণ এখানে থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? এটা অসভ্য মহিলা, চাকরি করতে এসে আড্ডা মারাই ওর কাজ। আপনি দেখছেন ভীষণ গাড্ডায় পড়ে গেছেন, ভীষণ গাড্ডায়। মিস্টার অর্জুন বচ্চন, আপনি চার্জ করছেন মিস্টার রবি ব্যানার্জি। আমি ইয়েস, আপনি বাড়িতে আপনার বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও মিস পল্লবীর সঙ্গে প্রেম করতে আপনার লজ্জা করছে না? অর্জুন বাবু আপু করতে চাইছেন মিস্টার গুপ্তকে। আপনি নিজে পুলিশ অফিসারের ছেলে বলে নিজেকে পুলিশ মনে করে আপনি আমার সঙ্গে পাল্লা লুটতেছেন, কিন্তু আপনি পারবেন না। মনে রাখবেন আমার নাম অর্জুন, অর্জুনের আরেক নাম হলো সব্যসাচী, আর সব্যসাচীর সব দিকেই চোখ। সব্যসাচীর সব দিকেই চোখ না, তোমার সব দিকেই চোখ নয়, তোমার ওই
সবের দিকে চোখ, আর তোমার ওই চোখ দুটো আমি ওপড়ে নেব। তুমি কি ব্রাডেস হোটেলে এক অসাধারণ তম্বে সুন্দরী যুবতীর আত্মহত্যা? স্যার, কাশ্মীর সীমান্তে বাদ ব্যান্ডেলে খাবার দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে 30 লাখ টাকার হেরোইন ও কোকেন। দোকানদার পলাতো। আমি একটা কথা বলছিলাম স্যার। ছিলাম নদীতে নৌকোডুবি। এই পাতায় আবার যাত্রা বিজ্ঞাপন, বৌমা তোমার পায়ে নমস্কার। এই পাতায় আবার খেলার খবর। কিন্তু স্যার, আমি বলতে চাইছি 6 মাসের মধ্যে অর্জুন ভট্টাচার্য অনেক দূরে এগিয়ে গেছে। হ্যাঁ স্যার, আর সেখানে তো অর্জুনকে একটু টাইট দেওয়া দরকার। হ্যাঁ, তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। আমি তুমি তো আমার রাইট হ্যান্ড মাই বয়। তুমি যে আমার কর্মচারী, এটা তো আমি কোনোদিন ভাবিনি। তুমি আমার ছেলের মতো। আমি জানি স্যার, আর সেই জন্য তো ওই অর্জুনের উপর আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখি। আর কেন রাখি জানেন? কেন? ওই যে আপনি কোথায় কোথায় বলেন আমি আপনার ছেলের রাশি জাতক রবি বেনার্জি। আরে এই চন্ড তো তোমার ঠিকুচি কুষ্টি আমার জানা, শুধু জানি না কোথায় আছে তোর ওই শয়তানিমা ভারতী আর তোর ওই ভাই সোম। নয় স্যার, সোম নয়, আজ মঙ্গলবার। হ্যাঁ স্যার, নর্থ বেঙ্গলে 1 ট্রাক বেবি ফুড সাপ্লাই লাস্ট ডেট। আপনি চালানটা সাইন করে দিন। দাও দাও দাও। তোমাকে একটা কাজ করতে হবে, বুঝলে অর্জুন? হ্যাঁ স্যার, বলুন। ওই গুপ্তা এন্ড কোম্পানি ম্যানেজার মিস্টার রবি ব্যানার্জির উপর তোমাকে একটু নজর রাখতে হবে। কেন স্যার? মিস্টার ব্যানার্জি তো আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে। হ্যাঁ করে, আর আমিও তাকে খুব মনে মনে বিশ্বাস করি। আর মনে মনে বিশ্বাস করি তোমাকে, কারণ তুমি আমার ছেলের মতো। নো, নেভার। ওই মতো শব্দটা আপনি ব্যবহার করবেন স্যার। ওই ছেলের মতো, বাবার মতো, এই শব্দগুলোর পর আমার ভীষণ ঘেন্নার জন্য আছে। আপনি আমার মালিক আর আমি আপনার কর্মচারী, তাই মালিক আর কর্মচারীর মধ্যে ওই ছেলের মতো, বাবার মতো এই শব্দগুলো আসতে পারবে না। মনে রাখবেন, আমি আপনার বেবি ফুড খাওয়া বেবি নই। আমি আমার মায়ের বুকে দুধ খাওয়া একটা দুর্ভিক্ষের যিশু, একটা ওনার সৃষ্টি অর্জুন। অনসৃষ্টি অর্জুন। আরে এই জন্য তো তোমাকে আমি আর কাজে নিয়োগ করেছি। দিয়ে দিন স্যার, দিয়ে দিন। আরে সঞ্জয় বাবু, আসুন আসুন, একেবারে সাদা পোশাকে। হ্যাঁ স্যার, সাদা পোশাকে আসতে হলো। আপনি তো জানেন আমাদের বড় বাবুর দৃষ্টি কেমন। আমি তাকে খুব ভালো করে জানি, সে আমাকে জানে না। বলো ইন্সপেক্টর অনুরুদ্ধ বাবু কত টাকা চেয়েছে? শুধু টাকা চাইনি স্যার, টাকার আগে চেয়েছে ওই মিস পল্লবীকে। আরে পাবে পাবে। তারপর কি স্যার? ওই পবিত্র আর নির্মলকে ডাকুন না স্যার। আচ্ছা, দারুণ মেকআপ নিয়েছো তো তোমরা। সত্যি স্যার, এদেরকে একেবারেই চেনা যাচ্ছে না। কি করে চেনা যাবে স্যার? শত্রু যখন বন্ধু সেজে আসে তখন কি কেউ কাউকে চিনতে পারে? হনুমান যখন ব্রাহ্মণ সেজে রাবণের মৃত্যুবান চুরি করেছিল, তখন কি কেউ চিনতে পেরেছিল স্যার? না স্যার, একেবারেই চেনা যায়নি স্যার। যাক যাক, সেসব কথা যাক, তোমরা সব নিজের নিজের কাজে লেগে পড়ো। আর আমি এই নাও তোমাদের পারিশ্রমিকের অ্যাডভান্সের টাকা। স্যার, আমারটা স্যার। আরে সঞ্জয় বাবু, আপনার জন্য তো আছে। এই নিন সঞ্জয় বাবু। একদিকে অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধী, অন্যদিকে পুলিশের লোক, এই দুটোই আমার হাতের মুঠোয়। আজ বিশ্বের রাজনীতিতে চলছে যে দাবার খেলা, ভারতের আকাশে বাজ পাখি মেলছে ডানা, যখন তখন পারে যেতে পারে হঠাৎ গিয়ে আনা। আজি আমরা যে ভারতের সন্তান, আজি আমাদের নেই ঠিকানা, আজি আমাদের নেই ঠিকানা, আজি আমাদের নেই ঠিকানা, আজি আমাদের নেই ঠিকানা। আর হাসতে ইচ্ছে করছে না, ভাবতে ইচ্ছে করছে না। সঞ্জয় টাকা না আসা পর্যন্ত আমার কিছুই করতে ইচ্ছে করছে না। কিন্তু সঞ্জয়টা ফিরছে না কেন? সঞ্জয়, এই সঞ্জয়,
এসে গেছি স্যার, এসে গেছি। কোনো রকমে গাড়ি চালিয়ে এই প্রত্যেকটা জীবন নিয়ে আমি পালিয়ে এসেছি স্যার। অমন করে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে লোক টোক চাপা দিয়েছো? স্পট ডেথ? না স্যার, পুরোপুরি হয়নি স্যার, এই হতে হতে বেঁচে গেছে। এই জানেন তো কোথার থেকে একটা দুঃসাহসী ঝগড়া এসে এই ঠিক সময়ে বাচ্চাটাকে না সরালে বাচ্চাটা হয়তো শেষ হয়ে যেত। বাজে কথা বাদ দিয়ে বলো, গুপ্তা সাহেব তোমায় কত টাকা দিয়েছে? ওই শালা শুয়োরের বাচ্চা গুপ্তা সাহেব আমার হাতে একটি টাকাও দেয়নি স্যার। তোমার হাতে টাকা দেয়নি? তাহলে কার হাতে দিয়েছে? শালা হারের বাচ্চা সেবত গুপ্ত তোকে বিশ্বাস করেনি, শালা মামদো বাজে পেয়েছে। কায়দা করে এক টাকা বাইরে পাচার করে দিলাম, আর টাকার বেলা টেলিফোনটাও কাল থেকে বিধা হয়ে পড়ে আছে। কাজ করে না স্যার, কোন সরকারি কর্মচারী ঠিকঠাক কাজ করে না। তুমি ঠিকই বলছো সঞ্জয়, ওই জন্যই দেশটা জাহান্নামে যাচ্ছে। মানে কবে চলে গেছে? তোমরা চিনতে পারছেন না স্যার? কি করে পারবেন? আমরা যখন ছদ্মবেশে আছি। ছদ্মবেশে? হ্যাঁ স্যার, বহুরূপী ছদ্মবেশে। আপনারা যেমন বহুরূপী, আমরাও তেমনি বহুরূপী। পবিত্র। বাহ বাহ বাহ, দারুণ পোশাক পরছো, একেবারে চেনাই যাচ্ছে না। চেনা তো আপনাদেরও যায় না স্যার। ওই পুলিশের পোশাক পরে যা চালিয়ে যাচ্ছেন, আর চালিয়ে যাচ্ছেন বলে দেশটা জাহান্নামে যাচ্ছে। এই শালা পবিত্র, তুই কি শালা লাইন চেঞ্জ করছিস নাকি বলতো? শালা আজকাল তোর মুখে উল্টো পাল্টা কথা শুনছি। শুধু অর্জুন বাবুর নামটা শুনেই চমক উঠলে। পবিত্র সে কি দারুণ দুঃসাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ে একটা বাচ্চা তার মাকে বাঁচালো, তা যদি দেখতেন। যাকে এই নিন আপনার টাকা। তুমি চলে যাচ্ছ? তোমার ভাগের টাকা? আমার প্রথম ভাগ শেষ, বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ শুরু। ব্যাপারটা আপনারা বুঝবেন না স্যার। পবিত্র শালা পাপের লাইন থেকে পা তুলে নিতে চাইছে, মরবে। শালা পবিত্র সেবাব্রত গুপ্তকে তো চেনে না। চলি স্যার। তোমার ভাগের টাকাটা? আমার ভাগের টাকা আমি অনেক আগেই পেয়ে গেছি স্যার। তার মানে? মানেটা হলো আপনারা তো ঠিক ঠিক ভাগ করতেন না, আর যেটা করতেন সেটা হতো বাঁদরের পিঠে ভাগ। এটা হলো নবনীতি সুধার গল্প। আজকালকার সমাজ মিলে কালচার। হ্যাঁ স্যার, ঠিকই বলেছে। সঞ্জয় স্যার, তুমি এই টাকা ভর্তি একটা সিভিলের লাশের পাশে ঢাকা দিয়ে এসো। শিবানী লাহারির লাশের পাশে 50,000 টাকার ব্যাগ, অথচ শিবানী লাহারি মাত্র 500 টাকার জন্য আত্মহত্যা করেছিল। এটা রিপোর্টে প্রকাশ। এটা একটা সমাজতান্ত্রিক আত্মহত্যা, সমাজতান্ত্রিক আত্মহত্যা। সারা চোর চিনিং ভাই সিপাই সঞ্জয়টাও মাঝে মাঝে মহাভারতের দিকে ফিরে যায়, ভাঙতে পারে না। বাঁচান স্যার, আমাকে আপনি বড় বাবুর হাত থেকে বাঁচান, আমি আপনার পায়ে ধরছি। আরে পা ছাড়ো বাবু, বলো ব্যাপারটা কি? ব্যাপারটা তেমন কিছু না, তো এই জানোয়ারটা এক ভদ্র মেয়ের গোড়া থেকে একটা হার ছিনে নিয়েছি। আপনি বিশ্বাস করুন স্যার, আমি হার চিন্তাই করিনি। আবার মিথ্যে কথা বলছিস? দেখবি মাথা না, তাই ফিরে যাবো। বড় বাবু, আমাকে আপনি মারবেন না। আমার নাম বাবুই। বাবুই পাখির মতো জীবনের বাসাটা উল্টো দিকে বুনে বসে আছিস। দে হাতটা ফেরত দে। মা সে তো দিব্যি বলছি, আমি চুরি করিনি। আমি চিন্তাই করেছিলি এই তো? আগে না স্যার। না স্যার, আমি আমার নিজের চোখে অবিশ্বাস করবো? তুই প্রমাণ করবি আমি ভুল রেখেছি? হয়তো আপনার ভুল না, অনিরুদ্ধ আমার ভুল নয়। বার কর, বার কর বলছে। বাবা গো, আর মারবেন না স্যার। এই নিন হার স্যার। যা এই থানা থেকে বেরিয়ে যা, আর যাওয়ার সময় কোথা দিয়ে যাও, বাড়ি গিয়ে তোর ওই বাবুই নামটাকে বদলে নিবি। আচ্ছা আচ্ছা স্যার, আপনি যা বললেন আমি তাই করবো। অনিরুদ্ধ। হ্যাঁ স্যার। হাটটা মালখানায় জমা দিয়েছে। কি হলো? অতক্ষণ ধরে দেখাও না কিছু নয়, ওরা একটা সামান্য ছিনতাই করা হয়, কারো দেওয়া উপহার নয়। উপহার নিতে দিলেন কই স্যার? কি বললে? কি বললাম তখন বুঝবেন, যখন আপনার এই পুলিশের চাকরিটা থাকবে না। গেট আউট! আই সে গেট আউট!
কর্তব্যের গেট পেরিয়ে যে এখন এসে আপনার কাছে পৌঁছে নেই, তাকে আপনি গেট আউট বলছেন দারোগা বাবু? কে তুমি? আমার নাম অর্জুন। তোমার কোলে ঘুমিয়ে থাকা শিশুটি কে? নিশ্চয়ই অর্জুন পুত্র অভিমন্যু নয়, কর্ণপুত্র বিশ্বকেতু হলে হতে পারে। বাহ, তোমার সাহস তো কম নয় যুবক। অর্জুন দুঃসাহসী ছিল বলেই অর্জুনের রথের সারথি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। বাহ, কি অপূর্ব তোমার শাস্ত্র জ্ঞান। শুধু শাস্ত্র নয় স্যার, আমি এক জান্তব ইতিহাসের ছাত্র। বিজ্ঞান আমাকে অজ্ঞান করতে পারেনি। কি বললে? আমার ভূগোল নয়, পোড়া রুটির মতো পাতলা, তাই তো আমি পাগলের মতো চিৎকার করি কবি সুকান্তকে বলি, সুকান্ত তুমি ঠিকই লিখেছো, ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত বলেছো, রবীন্দ্রনাথ বলেনি? রবীন্দ্রনাথ যাহারা তোমায় বিষাইছে বায়ু, লিখাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেসেছো ভালো। জানেন দারোগা বাবু, এই কবিতার লাইনগুলো আমি আমার মায়ের মুখ থেকে বারবার আমি শুনেছি। কে কে তোমার মা? তাহলে বলো তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম আরতি ভট্টাচার্য। তোমার বাবার নাম? আমার বাবা নেই, আমি শুধু মায়ের ছেলে। তোমার বাবা নেই? না নেই। আমি যখন ছোটবেলা থেকে আমার মাকে যতবার আমি জিজ্ঞাসা করেছি, মা আমার বাবার নাম কি, মা ততবারই কাঁদতে কাঁদতে বলেছে তোর বাবার নাম ভগবান। আমি দৌড়ে গিয়ে দাদুকে জিজ্ঞাসা করেছি, দাদু ও দাদু আমার বাবার নাম কি? দাদু বলেছে তোর বাবার নাম ভগবান। আমি তখন আমার হাতের সামনে যা কিছু থাকতো ছুঁড়ে ফেলে চিৎকার করে আমি ভগবানকে ডেকে বলতাম, ভগবান চার বাবা, তোর মাকে এত কাঁদতে হয় কেন, তোর মাকে এত কাঁদতে হয় কেন? আমার ছেলে দাও। অপূর্ব তুই? হ্যাঁ, আমি ভাবতে পারছি না পুলিশের গাফিলতিতে পুলিশ অফিসারের নাতিও তাহলে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট? কার গাড়িতে? গাড়ি নাম্বার কত? গাড়ি নাম্বার দেখার সুযোগ পাইনি বাবা। কি হয়েছিল বৌমা? লোক আজ আমাদের বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। কি হয়েছিল? আমি আপনাদের কথা মতো আপনাদের ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি, এবার তাহলে আমি চলি। কোথায় যাচ্ছ আঙ্কেল? কি বললে? আঙ্কেল মানে কাকা, তুমি বুঝি ইংরেজি পড়েনি আঙ্কেল? শুধু ইংরেজি নয় রে অপু, আমার চেয়ে প্রথম জীবনের প্রথম ভাগটাই আমার পড়া হয়নি। অর্জুন, যাবার আগে আমাদের চিকিৎসা খরচের টাকাগুলো নিয়ে যাও ভাই। কি বললেন? ভাই? হ্যাঁ, ঠিক তোমার মতন একটা ছেলে আমার যদি দেওয়ার থাকতো, আমি তো তাকে ভাই বলেই ডাকতাম। চুপ করো, চুপ করো বৌমা, তুমি মতো শব্দটা আমার সামনে কখনো উচ্চারণ করবে না। বাবা, হে নাও, এই নাও যুবক, তোমার চিকিৎসা। দারোগা বাবু, আপনার নাতি আমাকে আঙ্কেল বলেছে, উনি আমাকে দেওর বলেছেন, আর আপনি শুনেছেন আমার মায়ের মুখে উচ্চারিত কবিতার কয়েকটা লাইন। তাই আজ আমার জীবনের লাইনটা কেমন যেন উল্টো পাল্টা হয়ে গেল। দারোগা বাবু, ওই টাকাগুলো আপনি রেখে দিন। টাকা নেবে না? কি করে নেব? কাকা হয়ে ভাইপো চিকিৎসার টাকা, দেওর হয়ে বৌদির চিকিৎসার টাকা আমি কি হাত পেতে নিতে পারি? কোনোদিন পারবো না, কোনোদিন পারবো না। তাহলে তুমি একটা জিনিস নিয়ে যাও অর্জুন। কি জিনিস দারোগা বাবু? সে জিনিস চোখে দেখা যায় না, দারোগা বাবু, সে জিনিসটা রূপ বর্ণনা করা যায় না, ভাবে ভাষায় পেট জড়ায়। দারোগা বাবু, এসো এসো, তুমি আমার বুকে এসো অর্জুন। তোমাকে দেখার পর থেকে, তোমাকে স্পর্শ করার লোক আমার এই বুকটাকে সমুদ্রের মতো উত্তাল করে তুলেছে। অর্জুন, তুমি নিয়ে যাও এই বঞ্চিত পিতৃকে, পেতাবোরা হাহাকার। এবার তাহলে আসি দারোগা বাবু। থাক ভাই থাক। আসি বৌদি। এসো। আঙ্কেল! যাক বাবা, বাড়িতে কেউ কি নেই বুঝি? মা, দাদু, বাড়িতে কেউ কি নেই? বাড়িতে কে আছেন? আপাতত আমি। কি দরকার? কাকে চান আপনি? এটা
এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ। আপনি? আমার নাম সাধনা, সাধনা গুপ্ত, সেবাপ্রদ গুপ্ত একমাত্র মেয়ে। আশ্চর্য, এর আগে আমি তো কখনো এই বাড়িতে আসিনি, তাহলে তুমি আমাকে চিনলে কি করে আর আমার নামই বা জানলে কি করে? আপনি না এলে কি হবে, আপনার ছবি তো এই বাড়িতে অনেকদিন আগেই এসে গেছে, তাই আপনার ছবির সঙ্গে মিলিয়ে আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। আমি কিন্তু এবার তোমায় চিনতে পেরেছি জয়। আরে বাবা, এই যে দেখছি আমার ওপরে যায়, আমি না হয় আপনার ছবি দেখে চিনলাম, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? তোমার দাদার মুখে তোমার কথা অনেক শুনেছি। তোমার বাবা মা কেউ নেই, তোমার দাদা তোমাকে বস্তি থেকে তুলে নিয়ে এসে এ বাড়িতে আশ্রয় দিয়েছেন। আপনি? না না, আর আপনি নয়, এবার থেকে তুমি আমাকে তুমি বলে ডাকো। তাহলে আদেশ করুন দেবী, আজ থেকে আমি তোমাকে বৌদি বলে ডাকি। এই জয়, খবরদার বলছি তুমি আমাকে বৌদি বলে ডাকবে না, তাহলে কিন্তু ভালো হবে না। হ্যাঁ, বৌদি 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 জুড়িয়ে গেল। আপনি কি কেমন ঠকিয়েছি সব বলে দিয়েছি। বৌদি মানে? বুঝতে পারছো না দাদু, কাছে এসো, কানে কানে বলি। আমি চলে যাচ্ছি। আরে ক্ষণেক দাঁড়াও রাধা রানী, ওই সেবে ছোড়া রে ডেকে আনি। ক্ষণেক দাঁড়াও রাধা রানী, সেবে ছোড়া রে ডেকে আনি। কেমন জব্দ সব বলে দিয়েছি। দাঁড়াও দিদি ভাই, ওই অর্জুনের দেখানো ছবির সঙ্গে তোমার মুখটা একবার মিলিয়ে দেখি। দাদু, আহা, যেন লক্ষ্মী প্রতিমা। জয়, ওরে ও জয়, তোর মায়ের কাছে আমি কথাটা কি করে বলি বলতো? ওসব আমি জানি না দাদু, সাধনাদির সঙ্গে ওই বিয়ের কথাটা মাকে তোমাকে বলতেই হবে। কিলো ছড়ে তোর কি আর বিরহ সহ্য হচ্ছে না? দাদু, আমি সত্যি সত্যি চলে যাব। কি বৌদি, দাদার সঙ্গে দেখা না করেই চলে যাবে? হ্যাঁ, যাব যাব যাব। তাহলে আমিও যাই, আর দাদাকে যে বলবো, দাদা তোরা যাবার দরকার নেই, বৌদি চলে গেছে। ভগবান, তুমি ওদের প্রাণ ভরে হাসতে দাও, কিন্তু আমার চেয়ে বড় ভয় হয়, মনে হয় আমার এই ভাঙা ঘরে চাঁদের হাসি দীর্ঘস্থায়ী হবে। তো কেন দীর্ঘস্থায়ী হবে না দাদু? আমি ওই চাঁদকে বলে দেবো কি, ও চাঁদ সামনে রাখো যোজনাকে, সামনে রাখো যোজনাকে, কারণ লাগতে পারে, কারণ লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো যোজনাকে, যোজনাকে সামনে রাখো। চলো বন্ধু, আর আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। কেন দাদু? সে কথা তোমাকে এখানে বলা যাবে না, আর ওই তোমার ভালোবাসার রাজপুত্রকেও বলা যাবে না। আমরা এই দুই বুড়োতে বসে আলোচনা করব। কি বললে? আমি বুড়ো? আরে হয়ে যা না রে, কিছুক্ষণের জন্য তুইও বুড়ো হয়ে যা, আর দুই বুড়োতে না ব্যাপারটা বেশ জমে ভালো। এখন তো তোমরা হাসবে, এখন তো তোমরা যেমন করে হোক আমাদের এই দুই বুড়োকে তাড়াতে পারলেই বাঁচো। ও বন্ধু, তাড়াতাড়ি পালিয়ে চলো, তোমার ওই গোবরগণের সম্বন্ধী পোলা বউয়ের সঙ্গে ভালোবাসার কথা বলবে। কি ব্যাপার সাধনা,
আমি 4 দিন অফিস যাইনি বলে তুমি একদম আমাদের বাড়িতেই চলে এলে। এসেই বুঝলাম আমি ভুল করেছি। সাধনা শোনো, সাধনাকে কি তুমি জানাতে পারতে না কেন তুমি অফিসে যাওনি? তুমি কি জানো একটা মেয়ে একটা পুরুষকে ভালোবাসে সে নিজেকে কতখানি হারিয়ে ফেলে? হারিয়ে ফেলেছো? কি হারিয়ে ফেলেছো বলো, আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি। থামো, রহস্য করতে তোমার লজ্জা করে না? সাধনা, সাধনাকে তুমি জানাতে পারতে না কেন তুমি অফিসে যাওনি? নাকি পুলিশ অফিসারের অভিনন্দন পেয়ে নিজেকে অনেকখানি হারিয়ে ফেলেছো, তাই না? আমি চললাম বললেই কি চলা যায় মা? আপনি? আমি অর্জুনের মা। তুমি আমাকে কিছু না বললেও বাবা ও জয়ের মুখ থেকে আমি সব শুনেছি। অর্জুন, মায়ের চোখকে ফাঁকি দিয়ে পালাতে চেষ্টা করিস না বাবা। না মানে মায়ের কাছে ছেলেরা তো লজ্জা কিসের বাবা? আমি তো তোদের চলার পথে কোনোদিন বাধা দিইনি, তাহলে কেন ঘটনাটা এতদিন আমার কাছে তোরা গোপন করে রেখেছিস? দোষটা ওর নয় মা, আমার। তোমার? হ্যাঁ মা, আমি কায়স্থের মেয়ে আর ও ব্রাহ্মণের ছেলে। আমাদের এই ব্যাপারটা আপনি যদি মেনে না নেন এই ভয়েই ওকে আমি কথাটা বলতে বারণ করেছি। এত বড় লোকের মেয়ে হয়ে এত ছোট মন কেন মা সাধনা? সম্বন্ধ করে বিয়ে দিলে আমি জাতের বিচার করতাম, কিন্তু তোমরা যখন দুজনকে ভালোবেসেছো তখন আমার কাছে ভালোবাসার কোনো জাত নেই মা। অর্জুন আয়, তোর ভালোবাসা যেন চিরকাল সন্দেহ মুক্ত থাকে। তোর ভালোবাসার বঞ্চনায় এই মেয়েটা যেন কখনো কোনো দিন চোখের জল না ফেলে। আসি মা। এসো মা, এসো এসো এসো। অর্জুন, আমার সোনামণি মা, আমার সোনামণি মা, আমার পাগল ছেলে, আমার পাগল ছেলে। আঙ্কেল, আঙ্কেল। আরে অপু, তুমি এসেছো? তোমার মা কোথায়? তুমি কি বোকা কাকা? তুমি না ডাকলে মা আসবে কেন? এ মা, তোমাকে আমি যে বাচ্চাটা কথা বলেছিলাম এই সেই বাচ্চাটা। এ অপু, তুমি ততক্ষণ আমার মায়ের সঙ্গে বেশ জমিয়ে গল্প করো, আর আমি না আমি তোমার মাকে ডেকে নিয়ে আসছি। বৌদি! আশ্চর্য, কি আশ্চর্য! আমি কি স্বপ্ন দেখছি? ছেলেবেলার রবির সঙ্গে বাচ্চাটার মুখের কি অদ্ভুত মিল! দাদু ভাই, তোমার নাম কি? আমার নাম অপূর্ব। বাহ, অপূর্ব, তুই তো ঠাকুমার সাথে বেশ জমিয়ে ভাব করে ফেলেছিস। এসো মা, এসো। তোমার কথা আমি অর্জুনের মুখে অনেক শুনেছি। তোমাদের মিষ্টি ব্যবহারে ছেলে আমার পাগল হয়ে গেছে। না আমার না, সেদিন অর্জুন ঠাকুরপো আমাদের যে উপকার করেছে তার বিনিময়ে আমরা কিছুই করতে পারিনি। আপনি শুধু আশীর্বাদ করুন আমরা যেন অর্জুন ঠাকুরপোর উপকার কথা মনে রাখতে পারি। আশীর্বাদ করি মা, সুখী হও, পাকা চুলে সিঁদুর পরো। আসুন কাকিমা, মায়ের পূজার সিঁদুর আমি আপনার স্মৃতিতে পরিয়ে দিই। এই দুষ্টু ছেলে, ঠাকুমাকে প্রণাম করেছিস? কি করে করবো? ঠাকুমা যে তখন থেকে আমার দিকে কেমন করে চেয়ে আছে। শিশুর চোখ ঠিক ধরে ফেলেছে। তাহলে এবার প্রণাম করি ঠাকুমা। হয়েছে হয়েছে দাদু ভাই, হয়েছে। তুমি যেমন আমাকে প্রণাম করলে তেমনি তোমার নিজের ঠাকুমাকে প্রণাম করো তো। আমার দাদু আছে, ঠাকুমা নেই। কি বললে? তোমার ঠাকুমা নেই? তার মানে তোমার দাদুরও আমার মতোই পোড়া কপাল। তার মানে কাকা বাবু আমার মায়ের জীবন থেকে আজ থেকে 21 বছর আগে হারিয়ে গেছে। আশ্চর্য, কাকিমার ভাগ্যের সাথে আমার শ্বশুরমশাইয়ের ভাগ্যের কি অদ্ভুত মিল! কি অদ্ভুত মিল, কি অদ্ভুত মিল এই বাচ্চাটার মুখে। ওরে দাদু ভাই, তুই যদি আমার নাতি হতিস। ড্রাইভার হর্ন বাজাচ্ছে মা। হ্যাঁ কাকিমা, ড্রাইভার তাড়াতাড়ি করছে, আমরা তাহলে এবার আসি। হ্যাঁ এসো মা, এসো। চলো মা, চলো। ঠাকুরপো, তুমি যেন ভুলে যেও না। তুমিও ভুলে যাও না বৌদি। না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না। আসি, চলো চল। এসো মা, এসো এসো। রবি, রবি। রবি নয় মা। হ্যাঁ, ও রবি নয়, ওর নাম তো অপু। ওর নাম অপু? হ্যাঁ মা, ওর বাবার নাম রবি। হ্যাঁ, রবি ব্যানার্জি। কি বলি অর্জুন? ওর বাবার নাম রবি ব্যানার্জি? হ্যাঁ মা। তাহলে তাহলে বলতো অর্জুন, ওই রবির বাবার নাম কি? মা, যে পুলিশ অফিসার তোকে বুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছিল সেই পুলিশ অফিসারের নাম কি? মা, তোমাকে আমি সব বলেছি, ওই কথাটাই বলতে ভুলে গেছিলাম। সেই পুলিশ অফিসারের নাম হলো ভুবন ব্যানার্জি। এও কি তুমি আমার কপালে লিখেছিলে?
বুকের মানিক বুক থেকে চলে গেল, আমি তাকে চিনতে পারলাম না, আমি তাকে ধরে রাখতে পারলাম না। না না না, আর কান্না নয়, আর কান্না নয়। সে যেমন ছেলের বিয়ে দিয়ে, বউ দিয়ে, নাতি নিয়ে সুখের স্বর্গ রচনা করেছে, আমিও তাই করব। সেবাব্রত গুপ্তের একমাত্র মেয়ে সাধনার সঙ্গে অর্জুনের বিয়ে দিয়ে আমি প্রমাণ করে দেব আমি তার চেয়ে কম সুখী নই। অর্জুন তারই সন্তান, যার সন্তান নয়। আমি অসতী নই, আমি অসতী নই, আমি অসতী নই। অর্জুন তারই সন্তান, যারজ সন্তান নয়, যারজ সন্তান নয়। তারও সন্তান। অর্জুনের জন্মের ঠিক নেই। ভিত্তির পরিচয়হীন গরিব বেকারি ওই অর্জুন ভট্টাচার্যের সঙ্গে আমার মেয়ে সাধনার বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। তুমি না আদর্শে সমাজসেবক, তুমি না বলো সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। সাধনা মা, তাহলে কেন তুমি অর্জুনকে জারদ সন্তান পিতৃ পরিচয়হীন বলে ছোট করতে চাইছো? অর্জুন অসভ্য সমাজের মানুষ, তার সঙ্গে তোকে মানাবে না রে মা। বাবা, ঠিক এই মুহূর্তে তোমাকে সতীর বাবা দক্ষ রাজার মতো মনে হচ্ছে। জীবনটা কাব্য নয় সাধনা, কিন্তু ভালোবাসা কাব্যের মধ্যে লিরে গেল বাবা, তাই মানুষ চিরকাল ভালোবেসে ঘর ছেড়েছে। কি বলতে চাস? বলতে চাই, সতী যেমন পিতা দক্ষের কথা অগ্রাহ্য করে শ্মশানবাসী শিবের গলায় বড়মালা দিয়ে শ্মশানবাসিনী হয়েছিল, ঠিক তেমনি তোমার সুখ ঐশ্বর্য ত্যাগ করে 7 মহলার অট্টালিকার সুখ থেকে এখানে আমি বেরিয়ে যাব। তুমি তোমার সর্বশক্তি দিয়েও আমাকে ধরে রাখতে পারবে না। শোন মা সাধনা, শোন, আমি তোর বাবা, আমার বয়স হয়েছে, তাই বয়স হলে সব বাবারাই ছেলে মেয়েদের কাছে ছেলের মতো হয়ে যায়। তাই তুই এখন আমার মা। বাবা, মা হয়ে এই বুড়ো ছেলেটাকে কার কাছে রেখে যাবি রে মা? তোকে ছাড়া যে আমি আর আমার কেউ নেই রে মা, কেউ নেই। বাবা, আমি তো তোমারই মেয়ে বাবা, তাই তোমার বিদ্যে বুদ্ধিগুলো সব একটু একটু করে ধরে ফেলেছি। তোমার বাস্তব বুদ্ধি যখন কাজ করে না, তখন তুমি মানুষের দুর্বল জায়গায় আঘাত করো। না মা সাধনা, না, তুই আমার কথা একবার বোঝার চেষ্টা কর। তুই চাইলে আমি অর্জুনের থেকে অনেক ভালো ছেলের সাথে বিয়ে দেব। বাবা, মেয়েদের জীবনে ভালোবাসার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। তাই আমি আমার ভালোবাসার প্রথম পুরুষ ওই অর্জুনকে বিয়ে করব। এই শেষ কথাটা আমি তোমাকে শেষবারের মতো জানিয়ে দিই। না, ওর ওই প্রথম পুরুষ অর্জুনের সাথে আমি তোর বিয়ে কিছুতেই মেনে নেব না। ও আমার শত্রু, আর শত্রুর জন্য আমি তাকে চাকরি দিয়েছিলাম এর জন্য যে তার অসীম শক্তি আর সাহসকে স্মাগলিংয়ের কাজে লাগিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করব। কিন্তু না, সেই আশায় ছয় দিয়ে সে আবার বংশের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। অর্জুন ভট্ট, তোমার হাত দুটো আমি যে কাজটা তুমি করতে পারলে না, সে কাজটা বুঝে আমাকে করতে হবে। কিন্তু কেন তা করবেন? আপনি তাকে চাকরি দেওয়ার পর থেকে সে আমাদের কোম্পানির পক্ষে অনেক ভালো কাজ করে। আমি তাকে ভালো কাজ করার জন্য চাকরি দিইনি। শুধু অর্জুনকে নয় স্যার, আপনি আমাদের কাউকে ভালো কাজ করার জন্য চাকরি দেননি। নট অনলি দ্যাট, আপনি শুধু নিজের ভালো ছাড়া আর কারো কথা কোনোদিনও চিন্তা করেননি। মিস্টার রবি, তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো? তোমার কি বাহ্য জ্ঞান লুপ্ত? সুপ্ত মনসত্ব একটু একটু করে জেগে উঠেছে ওই অর্জুনের সঙ্গে বন্ধুত্ব করে। অর্জুনকে কাছে পেয়ে আবার সুস্থ মানুষের মতো বাঁচতে ইচ্ছে করছে। আপনার কথাই, যাকে আমি আমার শত্রু ভেবেছিলাম, সে অর্জুনই আমার স্ত্রী পুত্রকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে, আমার বাবার জীবনে এনে দিয়েছে এক স্বর্গীয় স্বাদ, যে স্বাদ আমি আমার বাবার জীবনে কোনোদিনও পৌঁছে দিতে পারিনি, কোনোদিনও না। এই জন্য অর্জুন তোমার বন্ধুর মতো, তাই না? শুধু বন্ধু নয় স্যার, অর্জুন আমার ভাইয়ের মতো। কিন্তু মিস্টার রবি, ওই মতো কথাটা ভয়ঙ্কর। আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না স্যার। বুঝতে পারবে সেদিন, যেদিন দেখবে তোমার ওই বন্ধুর মতো, ভাইয়ের মতো অর্জুন তোমার বয়ফ্রেন্ডের মতো হয়ে গেছে। What do you mean? I mean, you are going to wrong way, Mr. Robbie. স্যার কথা বলছি, শোনো। তোমার স্ত্রী অঞ্জলি দেবীর সঙ্গে এমনিতেই তোমার ভালো সম্পর্ক নেই।
অথচ তার যৌবন আছে, আর যৌবনকে কাছে পেতে চাইবে। অতএব খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে ওই মাস্টার অর্জুন তোমার স্ত্রী অঞ্জলি দেবীর বয়ফ্রেন্ডের মতো হয়ে বসে আছে। মিস্টার গুপ্ত! না না, অকারণে আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। মিস্টার গুপ্ত হয়তো ঠিক কথাই বলছেন। গত রবিবার ওদের সিনেমা দেখতে যাওয়া, অঞ্জলির জোর করে অর্জুনকে মিষ্টি খাইয়ে দেওয়া, ও না না না, আমি ভাবতে পারছি না যে অর্জুনকে আমি আমার ভাইয়ের মতো ভালোবেসেছিলাম, সে অর্জুনই আজ আমার এত বড় শত্রু। ভুল হয়েছিল কিছুদিন আগে, এখন সেই ভুলটাকে সংশোধন করে নিলাম। পবিত্র, তুমি তো অনেক মানুষ খুন করেছো। পবিত্র, আগে অনেক মানুষ খুন করেছি, এখন অনুশোচনার ছুরির আঘাতে আমি নিজেই নিহত। তার মানে কি বলতে চাইছো তুমি? জীবন গাড়িটা দাঁড় করিয়ে দেবো। পবিত্র, পিঁপড়ের কখন পাখা গোজায় তুমি জানো? জানি, মরবার জন্য পাখা গোজায়, এবং পাখা গোজালে এই পিঁপড়ের মৃত্যু হয়। মৃত্যু তবু সেই অন্ধকার গর্ত থেকে আলোয় বেরিয়ে আসতে পারে। পবিত্র, আলোয় বেরিয়ে এসে কিছুক্ষণের জন্য অন্ধকারে যন্ত্রণা উপলব্ধি করে মিস্টার ব্যানার্জি বাবু তোমাকে আমার কথা শেষ করতে দিন। ওই অর্জুন বাবুকে মার্ডার করার কথা স্বপ্ন ভাববেন না, আর আমি আপনার আদেশ পালন করলাম না বলে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কারণ আমি পিঁপড়ে নই, আলোর সন্ধান পাওয়া এক পবিত্র মানুষ। তাই এই মুহূর্তে এই সেবাব্রত গুপ্তের চাকরি ছেড়ে অন্ধকার গর্ত থেকে চিরকালের জন্য বেরিয়ে গেলাম। গুড বাই। মিস্টার সেবাব্রত গুপ্তকে তুমি চানা শয়তান, আর চিনা তার রাইট হ্যান্ড মিস্টার রবি ব্যানার্জিকে। কোথায় গিয়ে তুমি আত্মরক্ষা করবে? তোমাকে আমি সেই সকল কথা এখন পরে, এখন আমার একমাত্র কাজ অর্জুনকে মহাপ্রস্থানের পথে পাঠিয়ে দেওয়া, তাই না স্যার? ইয়েস। আর সেই জন্য ঠিক এই মুহূর্তে আমি তোমার কথাই ভাবছিলাম নির্মল। ভাবতেই হবে স্যার, ভাবতেই হবে, কারণ মিনিটের কাটা ঘুরলে যে ঘন্টার কাটাকে ঘুরতে হয়। থ্যাংক ইউ নির্মল। ওই 7 দিনের মধ্যে অর্জুনকে ব্যাস স্যার, ব্যাস। কথা এখানে শেষ, কাজ যেখান থেকেই শুরু। কন্ট্রাক্ট। অর্জুনের মাথাটা আবার মাঠে পড়ে থাকবে, আর দেহটা মানিক তোলার গলিতে। কিন্তু সে গুপ্তবাবুকে এবার বলবেন টাকাটা কিন্তু এবার অনেক বেশি লাগবে। তার মানে? কারণ অর্জুন বাবুকে খুন করতে হলে টাকা তো 3 ভাগ হবে। 3 ভাগ? হ্যাঁ স্যার, পৃথিবীর 3 ভাগ জল, আর 1 ভাগ স্থল। 1 ভাগ আপনার, 1 ভাগ আমার, আর 1 ভাগ আপনার ওই শালা। কিন্তু না স্যার, কোনো কিন্তু নয়। পৃথিবীর 3 ভাগ জলের ভয়ে 1 ভাগ স্থল, মানে আপনার বাবা অফিসার ভুবন ব্যানার্জি আজ বড়ই বিপন্ন। আরে বিপন্ন তো হবেই, আরো বিপন্ন হবে সেদিন যেদিন আমি আমার বাবার অতিশালের পাত্র ওই বাস্টার্ড অর্জুনকে একেবারে বোল্ড আউট করে দেবে, তাই না ডার্লিং? তুমি? হ্যাঁ, আমি তোমার সব কথা না শুনলে কিছু কিছু কথা শুনেছি। মাই ডিয়ার রবি, অর্জুন তোমার শত্রু, কাজেই সে আমারও শত্রু। তুমি আমাকে এত ভালোবাসো পল্লবী? মনে মনে তোমাকে স্বামীর আসনে বসিয়ে কতই না স্বপ্ন দেখেছি গো পল্লবী। তোমার জন্য আমি কত অভিনয় করেছি তা কি তুমি জানো? পল্লবী, আমার পল্লবী। তুমি আমাকে কাঁদিও না প্রিয়তম, তুমি আমার জীবন থেকে হারিয়ে যেও না, তাহলে আমি তো সহ্য করতে পারবো না প্রিয়তম। তোমার ভালোবাসায় আমি ধন্য পল্লবী, কিন্তু হঠাৎ তুমি হারিয়ে যাওয়ার কথা বললে কেন? ওই যে অর্জুনকে খুন করার অপরাধে যদি তোমার শাস্তি হয়। শাস্তি? মিস্টার গুপ্তাকে তুমি চেনো না, ধরা পড়ে গিয়ে সমস্ত দোষ যদি তোমার উপর চাপিয়ে দেয়, তাহলে ওই অর্জুনকে খুন করার দায়িত্ব তুমি আমার হাতে তুলে দাও। ওই বাস্টার্ড অর্জুনকে আমি কায়দা করে একেবারে ফিনিশ করে দেবো। তাও যদি পারো পল্লবী, তাহলে তোমাকে আমি কথা দিলাম, তোমাকে বিয়ে করে নতুন করে ঘর বাঁধবো। রবি, স্বপ্ন রবি, স্বপ্ন। অর্জুনকে শেষ করার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে আমি নিশ্চিত হলাম, নিশ্চিত। মিস্টার রবি ব্যানার্জি,
আজ তুমি আবার আমার কাছে ফিরে গেলে। অর্জুন, তোমার জন্য কি নিখুঁত অভিনয় আমি করলাম তাতে তুমি দেখতে পেলে না? তোমাকে ভালোবেসে আমার বুকের বকুল একটা একটা করে মাটিতে ঝরে পড়লো অর্জুন, তাও তো তুমি দেখলে না অর্জুন, তাও তো তুমি দেখলে না। তবু আপনি অর্জুন বাবুকে বাঁচাতে চাইছেন কেন দিদিমণি? অর্জুনকে আমি ভালোবাসি বলে। কিন্তু তিনি তো আপনাকে ভালোবাসেন না, সেই হিসাব কি আপনি রেখেছেন? ভালোবাসে কি কোনো হিসাব করা যায় গোপালদা? কিন্তু পুরোপুরি হিসাব না থাকলেও কিছু তো জমা খরচ থাকা উচিত দিদিমণি। ভালোবাসা দাড়ি পাল্লাই ওজন করে দেখা যায় না গোপালদা। কিন্তু দিদিমণি, একতরফা ভালোবাসা যে সুখের হয় না। আমার একমাত্র বোন ঠিক আপনার মতো একতরফা ভালোবেসে তাকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। দাদা বলে যখন ডেকেছেন তখন দাদা হিসাবে বলছি শুনুন, ওই অর্জুন বাবু মিস গুপ্তকে বিয়ে করবেন, কাজে তাকে বাঁচাবার জন্য এত বড় দায়িত্ব মাথায় তুলে না নিয়ে এখান থেকে কাজ ছেড়ে দিয়ে চলে যান। এখানে আর বেশি দিন থাকবেন না। আমার বোন যে ভুল করেছে সে ভুল আপনি আর করবেন না দিদিমণি। 10টা টাকা হবে দিদিমণি। 10 টাকা? এই নাও গোপালদা। আজ আর ফেরত দেবো এ কথা বলবো না। আমি জীবনে যা খাইনি আপনার দেওয়া টাকা দিয়ে মদ খেয়ে আমি আমার জীবনের সমস্ত দুঃখ বলে যাব গোপালদা। আমি আমার একমাত্র বোনের কথা বলে যাব দিদিমণি। গোপালদা, আমি আমার একমাত্র বোনের কথা বলে যাব। গোপালদা, 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 তুমি মনে হয় জীবনে কাউকে ভালোবেসেছিলে, তাই তো আমার ভালোবাসায় তুমি আঘাত পেয়েছো। কিন্তু গোপালদা, তুমি না হয় মদ খেয়ে তোমার জীবনের দুঃখ ভুলে যাবে, আমি কি দিয়ে আমার জীবনের দুঃখ ভুলবো তাকে তুমি বলতে পারো গোপালদা? কি দিয়ে আমার জীবনের দুঃখ ভুলবো? শ্রীমতী যেমন ভুল করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন, শ্রীমতী যেমন ভুল করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন, শ্রীমতী যেমন দারুণ অভিনয়। অর্জুন, অর্জুন নয়, বলুন অর্জুন বাবু। অর্জুন বাবু, যত তাড়াতাড়ি পারেন আপনি এখান থেকে পালিয়েছেন, আর অভিনয়ের কথা বললেন না। আমি জীবনে কখনো কোনোদিন অভিনয় করিনি আপনার সাথে। যদি অভিনয় করতাম
তাহলে নিজেকে বিলিয়ে দিয়ে আমি আপনাকে বাঁচাবার চেষ্টা করতাম না। আমাকে বাঁচাবার চেষ্টা? হ্যাঁ অর্জুন, তুমি জানো না গুপ্তান কোম্পানির হেড অফিসে তোমার বিরুদ্ধে কি দারুণ ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র? হ্যাঁ, তোমার কাছ থেকে ওই মিস সাধনা দেবীকে ছিনিয়ে নেবার ষড়যন্ত্র, তোমার সঙ্গে ওই রবি ব্যানার্জি স্ত্রী অঞ্জলি দেবীর অবৈধ সম্পর্কে জড়িয়ে দেবার চক্রান্ত। যাকে আমি নিজের বৌদির মতো শ্রদ্ধা করি, যার শ্বশুরকে আমি নিজের বাবার মতো ভক্তি করি, যার স্বামীকে আমি আমার পর্দার আসনে বসিয়েছি, শুধুমাত্র আমাকে পাওয়ার লোভে এত বড় নোংরা কথাটা বলতে আমার লজ্জা করলো না? নির্লজ্জের মতো আমার বলছি অর্জুন, ওই সেবাব্রত গুপ্তা রবি ব্যানার্জি তোমাকে খুন করতে চায়। তুমি এখান থেকে পালিয়ে যাও অর্জুন, পালিয়ে যাও। আমি আবারও বলছি মিস পল্লবী, দয়া করে তুমি তোমার অভিনয়টাকে বন্ধ করো। না অর্জুন না, আমি জীবনে কখনো কোনোদিন তোমার সঙ্গে অভিনয় করিনি। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি অর্জুন, তাই প্রয়োজন হলে আমার ভালোবাসাকে বাঁচাতে আমার প্রাণ দিয়ে আমি প্রমাণ করে যাব আমি জীবনে কখনো কোনোদিন তোমার সঙ্গে অভিনয় করিনি অর্জুন। ভুল করেও না, ভুল করেও না। প্রেমের যুদ্ধে ব্যর্থ হয়ে পল্লবী আজ নাগিনী হয়ে উঠেছে। আমার মা অবশ্য সাধনার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আজ গুপ্ত সাহেবের কাছে দেখা করতে আসছে, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মেয়েরা নাগিনী হয় কখন? যখন তার ভালোবাসার নাগটিকে কাছে না পায়। যদি যদি কোনো কারণে তোমার সঙ্গে আমার বিয়েটা না হয়? তোমার সঙ্গে আমার বিয়ে হবেই। এতখানি আত্মবিশ্বাস? এক্ষুনি তোমার মা আসছেন আমাদের বিয়ের ব্যাপারে আমার বাবার সঙ্গে কথা বলতে। হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি জানলে কি করে মশাই? কিছুক্ষণ আগে মা ফোন করেছিল, মা বললো দেখা করতে আসছি, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। সব ভাবনা বিয়ের পর ভাববে মশাই, এখন থেকে ভাবনায় বিভোর হয়ে থাকলে জয় করা যাবে না। মনে রেখো যে জয় করতে গেলে ভয় করা যাবে না। ঠিক বলেছো মা সাধনা, ভয়ের আরেক নাম মৃত্যু। মা কি? কিন্তু মা আমি একটা অন্য কথা ভাবছি। কি রে? মিস্টার গুপ্ত চান না যে সাধনার সঙ্গে আমাদের বিয়েটা হোক? মিস্টার গুপ্তের সাবালিকা মেয়ে সাধনা তো চায় না। না, এর মধ্যে তোদের আর কোনো কিন্তু নেই বাবা, তোরা দুজন আমার দুপার শেষে দাঁড়া। আমি তোদের দুজনকে সঙ্গে নিয়ে মিস্টার সেবাব্রত গুপ্তের সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। মহব্বতকে আর কষ্ট করে পর্বতের কাছে যেতে হবে না, পর্বত নিজেই মহব্বতের কাছে এসে হাজির। হঠাৎ চিৎকার করলে কেন মা? উনি হচ্ছে সাধনার বাবা, মিস্টার সেবাব্রত গুপ্ত। অর্জুন, হ্যাঁ মা? এতদিন যে কথাটা গুপ্ত ছিল সেই কথাটা বলছি শোন। ওই অমানুষটাই তোর মায়ের ইজ্জত কেড়ে নিতে হাত বাড়িয়েছিল। ওই শয়তানটার জন্যই তোর মায়ের সংসারটা ভেঙে খান খান হয়ে গেছে। ওই জানোয়ারটার নাম সেবাব্রত গুপ্ত নয়, না, সেবার আড়ালে লুকিয়ে থাকা লম্পট স্মাগলার নিখিল গুপ্ত। কথা অর্জুন, এই মুহূর্তে তুই তোর মায়ের আদেশ শোন অর্জুন। ওই নিখিল গুপ্তের অহংকারের ইজ্জত, আভিজাত্যের ইজ্জত, ওর বংশের ইজ্জত, ওর একমাত্র মেয়ে সাধনাকে তুই ছিনিয়ে নিয়ে আয়। না, আমি আমার মেয়ে সাধনাকে আমি কিছুতেই আমি যেতে দেব না। মিস্টার সেবাব্রত গুপ্ত, আমি এই মুহূর্তে আমার জীবনের সমস্ত সিস্টেম চেঞ্জ করে দিয়ে আমি তোমার হাত থেকে তোমার মেয়েকে আমি ছিনিয়ে নিয়ে যাব। আমি আমার মায়ের অপমানের চরম প্রতিশোধ নেব। তুই পারবি না রে জানোয়ার, সাধনা আমার মেয়ে। বাবা, তুমি যে আমার জন্মদাতা এ কথাটা ভাবতেও আমার ঘেন্না করে। সাধনা করো মিস্টার সেবাব্রত গুপ্ত, তুমি তোমার মৃত্যুর জন্য সাধনা করো। তুমি আজ থেকে হলে তুমি আমার শত্রু, আমার মায়ের অপমানকারী তো আমার চরম শত্রু। তাই তোমার মতো শত্রুকে বাঁচিয়ে রেখে আমি এই পৃথিবীর মাটিকে কলঙ্কিত করব না। আজ আমি তোমার মেয়ে সাধনাকে আমি ছিনিয়ে নিয়ে যাচ্ছি, আর এরপর আমি যেদিন আসবো সেদিন মুছে দিয়ে যাব তোমার এই কুৎসিত জীবনের অশ্লীল ইতিহাস। তোর ইতিহাস পেছন দিয়ে নিয়ে যাবো রে জানোয়ার। তোর বাবা ভুবন ব্যানার্জি এখনো তোর পরিচয় জানে না, তাই পরিচয় দেবার আগে ওই থানায় গিয়ে তোদের শেষ পরিচয় করিয়ে দেব। তোর হয়তো জানা নেই, চোর রসিকালগড়ের বিষ লগ্ন চিতার থাবা পদবিশ্বরের বাচ্চা উপাধি বিচারক, তাই এই শয়তানের নাম নিখিল গুপ্ত। গাড়ি ধরো, ওই
হৃদয়পুর থানা। সঞ্জয়, সঞ্জয়, শিগগির ছুটে এসো, সর্বনাশ হয়ে গেছে। সঞ্জয়, এই সঞ্জয়, সঞ্জয়, এই সঞ্জয়। আমি এসে গেছি স্যার। এতক্ষণ কি করছিলে? ঘুমাচ্ছিলে নাকি? এই গতকাল নাইট ডিউটি ছিল, তাই টাইট করে দেবো। থানায় ডিউটি আছে খুব, এদিকে খবর শুনে আমার ঘুম চলে যাচ্ছে, আর তুমি কি না চিল্লি চিল্লি থানাটাকে মাথায় তুলে যায়। তা কি এমন ঘটনা ঘটেছে স্যার? আরে কি হয় নাই তাই বলো। এই মাস্টার গুপ্ত এসে জানালেন গুপ্ত সাহেবের মেয়েকে সাধারণ অর্জুন রমেশের ছকটা নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে তো বেশ হয়েছে। হ্যাঁ বলেন কি স্যার? গুপ্ত সাহেব এখন এসে থানায় ডায়েরি করতে, যেমন করে হোক ওই কালপিট অর্জুন ভট্টাচার্যকে ধরতেই হবে। ধরতেই হবে না, আমরা নিজেরাই ধরা দিতে এসেছি। তোমরা নাই বলুন আপনারা। আপনি সাধারণদেরকে নিয়ে পালিয়ে এসেছেন? না, অর্জুন আমাকে জোর করে নিয়ে আসেনি। আমি স্বেচ্ছায় ষড়যন্ত্র করিনি। আমার ব্যভিচারী বাবার কুসংস্কারের কারাগার থেকে অর্জুনের হাত ধরে পালিয়ে এসেছি। আর এই কথাগুলো আপনারা আপনাদের ডায়েরিতে লিখে নেন। আমাদের কোনোভাবেই ধরে বেঁধে রাখার চেষ্টা করবেন না, কারণ আইনের চোখে আমরা এখন সাবালক এবং সাবালিকা। তাই ভারতীয় দণ্ডবিধির কোনো ধারাতেই আপনারা আমাদের ধরে বেঁধে রাখতে পারবেন না। কি বললেন? নমস্কার স্যার। ও স্যার, বলি হাতের কাছেও পেয়েও ছেড়ে দিলেন? কি করবো বলো সঞ্জয়, সাধারণভাবে স্বেচ্ছায় অর্জুন সঙ্গে বাড়ি থেকে চলে এসছে। কাজেই একজন সাবালিকা মেয়ে যদি স্বেচ্ছায় বাড়ি থেকে চলে আসে, তাহলে অ্যারেস্ট করা তো আমার দূরের কথা, বাধা দেওয়ার পক্ষে বেআইনি। তাছাড়া শুধু শুধু নিয়ে দিয়ে দেবো কেন? শুধু শুধু কেন মিস্টার অনিরুদ্ধ বাবু? আমি আপনাকে 2 লাখ টাকা দেবো, যেমন করে হোক ওই অর্জুনকে পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিতে হবে। একেবারে মার্ডার। কিন্তু কোনো কিন্তু করবেন না অনিরুদ্ধ বাবু, সে আমার একমাত্র মেয়ে সাধনাকে জোর করে টেনে নিয়ে গেছে। এই মাত্র আমার মেয়ে এসে বলে গেলেন তিনি স্বেচ্ছায় অর্জুন বাবুর সাথে চলে এসছে। কাজেই আমি আপনাকে 3 লাখ টাকা দেবো। 3 লাখ? স্বেচ্ছায় কথাটা ডায়েরি থেকে মুছে দিয়ে চিন্তায় বা জোর করে শব্দটা লিখে দেবেন। মিস্টার গুপ্ত, এ আপনি কি বলছেন? আর সেই সঙ্গে লিখে দেবেন সাধনাকে অর্জুন একা চিন্তায় করে নিয়ে যায়নি, তার সঙ্গে ওই শালা পবিত্র রায়ও ছিল। তাতে আপনার কি লাভ? পুলিশে চাকরি করেন মশাই, পুলিশই জানেন না। আরে ওই অর্জুনকে আমি অন্য গুন্ডা দিয়ে মার্ডার করিয়ে দোষটা ওই শালা পবিত্র ঘাড়ে চাপিয়ে দেব। স্যার, আমি প্রচার করে দেব সাধনার যৌবন কে আগে ভোগ করবে। এই নিয়ে ঝগড়া করতে করতে ওই শালা পবিত্র রায় অর্জুনকে মার্ডার করে দিয়েছে। কি বলছেন স্যার? সাপ বলো আর লাঠিও ভাঙলো না, বুঝতে পেরেছেন? বুঝলাম। তবু কেসটা, এই কেসটার জন্য আমি আপনাকে 4 লাখ টাকা দেব। 4 লাখ বলেন কি স্যার? এখন এই কেসটা 5 লাখের কম হবেই না। হ্যাঁ, আমি তাই দেব, কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে। ওই ভুবন বাবুকে দিয়ে আমাকে বেশ শক্তভাবে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবেন। শুনুন স্যার। হ্যাঁ বলুন। এই বলছিলাম কি, আপনার মেয়ের ইজ্জত কে আগে ভোগ করবে সেই কথাটা লিখব কি না? লিখবেন, লিখবেন। তোর সঙ্গে ধর্ষণটাও লাগিয়ে দেবেন। বাবা হয়ে মেয়ের ইজ্জত সম্পর্কে? অনিরুদ্ধ বাবু, এই পৃথিবীতে যারা টাকা করেছে তাদের কাছে টাকাটাই সবচেয়ে বড়। এই মেয়ের ইজ্জত, বইয়ের ইজ্জত, এমনকি মায়ের ইজ্জতও নিয়ে তারা মাথা ঘামায় না। সঞ্জয় স্যার, পুরো ডায়েরি ছিঁড়ে ফেলে দিয়ে স্যার গুপ্ত সাহেব যেটা বলে গেলেন সেটাই লিখে নাও। ঠিক আছে স্যার। আমি ততক্ষণ জিপটেন একটা রাউন্ড দিয়ে আসি। যান স্যার, যান যান। সত্য সেলুকাস, বিচিত্র এই দেশ। বাবা হয়ে মেয়ের ইজ্জত বিক্রি করে গেল 5 লাখ টাকায়। এদেশে সব হয় আর সব পুড়ে টাকায়।
তাই আমি লিখব, অর্জুন তুমি যতই চেষ্টা করো তুমি আর বাঁচতে পারবে না। আইনের সঙ্গে অর্থের যুদ্ধে তুমি কোনো অস্ত্রই খুঁজে পাবে না। বলেছে তোমার জীবনের চরম মুহূর্তে তুমি তোমার ধৈর্য সংযম মাতৃনিষেধ ভুলে যাবে। তোমার জীবনের রথের চাকা গ্রাস করবে ওই রাক্ষসী টাকা। প্যাসেঞ্জার বন্ধুগণ, ভ্রমণ ব্যানার্জির বাড়ির দিকে এগিয়ে আসছে ঘটনার প্রবাহে রেলগাড়ি। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা কি চান না ওই 14 নম্বর স্টেশনে গাড়িটাকে দাঁড় করিয়ে এখানে কি ঘটনা ঘটবে সেটা নিজের চোখে দেখতে? ভ্রমণ ব্যানার্জির বড় ছেলে ওই অর্জুনের নামে সন্দেহ শুরু করেছে। অর্জুনকে অঞ্জলি দেওয়ার মতো ভালোবাসে, তবে কি অথচ ওরা কেউ জানে না ওদের সঙ্গে অর্জুনের কিসের সম্পর্ক। তবে কি দুর্নিবার আকর্ষণ ওই ভুবন বাবুর অর্জুনের উপর অপরিচিত পুত্রের জন্য পিতার মুখে কি নিদারুণ যন্ত্রণা সেটা আপনারা ওই নিজের চোখেই দেখুন। অর্জুনের বাড়িতে না এলে আমার বুকটা যেন শূন্য বড় হয়। অর্জুনকে একদিন না দেখলি মনে হয় অনেক দিন দেখিনি। অর্জুনের বাড়িতে প্রায়ই আসে। আমার ছেলে বৌমা নাতি সবাই তাকে ভালোবাসে, কিন্তু একটা অপরিচিত ছেলের উপর এতখানি মায়া কেন? কেন এই আকর্ষণ? আমি বলতে পারি বাবা। পাগলি নেই, আবার সব বলতে পারি। অথচ দেখো আমি মেয়েটা কিন্তু ধরতে পারি না। আচ্ছা বৌমা, অর্জুন আমাদের বাড়ি কদিন আসেনি? 4 দিন। অথচ কি আশ্চর্য, মনে হচ্ছে যেন 4 যুগ তার সঙ্গে আবার দেখা হইল। তুমি কি সত্যি বলতে পারবে বৌমা কেন এমন হয়? বাবা, আপনি অর্জুন ঠাকুরপোকে আপনার ছোট ছেলে সোমের মতো মনে করেন। মতো নয়, মতো নয়, হয় মতো শব্দ না তুমি আমার সামনে কখনো উচ্চারণ করবে না। হয় অভিশপ্ত শব্দ না আমার জীবনে অভিশাপ। আমি অর্জুনকে দেখলে মনে মনে দুর্বল হয়ে পড়ি, কিন্তু তার মধ্যে কোনো মতো নেই। হয় ভয়ঙ্কর কদর্য শব্দ, ভাইয়ের মতো বোনের মতো। না না, এই ভুবন ব্যানার্জির বুক ছেড়ে সেই মতর ক্ষত আজও মুছে যায়নি, মুছবেও না কোনোদিন না। কি আশ্চর্য, এই মতো কথাটা উপর বাবার এত রাগ কেন? কাকাবাবু কোথায় বলি? কি হয়েছে অর্জুন ঠাকুরপো, তুমি তো হাঁপাচ্ছ কেন? আমি সাধারণকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি বৌদি। তাই তো হচ্ছে আমি যেমন করে হোক ওই নিখিল গুপ্তের আমি অ্যারেস্ট করাবোই বৌদি। অর্জুন ঠাকুরপো কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। আমি আমার জীবনের চরম শত্রুকে চিনতে পেরেছি বৌদি, সেই শয়তান জানোয়ার নিখিল গুপ্ত। হ্যাঁ বৌদি, সেই নিখিল গুপ্ত, যে নিখিল গুপ্তের কারণে আমার বাবা মায়ের জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাই আমি কাকাবাবুকে দিয়ে যেমন করে হোক তাকে আমি অ্যারেস্ট করাবো। প্রমাণ ছাড়া তো কোনো কাজ হয় না অর্জুন। প্রমাণ আমি জোগাড় করবো বৌদি, তাতেও যদি কাকাবাবু তাকে অ্যারেস্ট না করেন তাহলে অর্জুনের হাতে মরতে হবে, এটাই আমার দিব্যি। আর যদি না পারেন তাহলে আপনি আমার হয়ে বলতে পারবেন না ওই অনেক দোষী মিস্টার সেবাব্রত গুপ্তের শাস্তি হওয়া উচিত। তবে মিস্টার সেবাব্রত গুপ্ত নয়, এই চরিত্রহীন অর্জুন ভট্টাচার্য আর চরিত্রহীনা অঞ্জলি ব্যানার্জি। রবিদা শোনব জানোয়ার, দাদা বলে যাকে সম্বোধন করছিস সেই দাদার বা অঞ্জলির সঙ্গে প্রেম করতে তোর লজ্জা করছে না? মিস্টার রবি ব্যানার্জি, ফট্টার এই কথাটা উচ্চারণ করলে তোমার মুখের ভিতর থেকে ওই চিপটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। তাহলে তুই মারার হয়ে যাবি রে রাজম্মা। আমি বেঁচে থাকতে অর্জুন ঠাকুরপোকে একটা কাঁটা আঁচড় দিতে পারবে না। তাহলে তোকেও মারতে হবে রে কলঙ্কিনী। মিস্টার রবি ব্যানার্জি, আর তুমি যদি বৌদিকের ওপর কোনো নোংরা কথা উচ্চারণ করো, আমার জন্য যদি বৌদির উপর কোনো অত্যাচার করো, তাহলে তোমার ওই অত্যাচারে হাতটা আর নোংরা মুখটাকে আমি দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে যাবো। 7 দিনের মধ্যে তুই লাশ পড়ে থাকবে রে রাজম্মা। না লাগো না, আমি তো পার করছি। তুমি অর্জুন ঠাকুরপোকে মেরো না গো, তুমি
তুমি অর্জুন ঠাকুরকে মেরো না। তাহলে তুমি কথা দাও, তুমি নিজের মুখে বলবে অর্জুন চরিত্রহীন, বলো বলবে অর্জুন চরিত্রহীন, বলো বলবে। রবি, তুই কার মুখ দেখে কথা উচ্চারণ করতে চাইছিস? বাবা, আমি থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দাদা অনিরুদ্ধ আমায় কথা বলেছে। বৌমা, শুনলাম অর্জুন নাকি সাধনাকে নিয়ে পালিয়ে গেছি। আমি বিশ্বাস করিনি বৌমা। আমি জানি চাঁদের গায়ে কলঙ্ক আছে, তবে অর্জুনের চরিত্রে কোনো কলঙ্ক নেই। তুমি বলো বৌমা। কি হলো অঞ্জলি, চুপ করে আছো কেন? নিজের মুখে কথাটা বলো, আর না বললে যে সেই ঘটনাটাই ঘটবে। না না, আমি বলছি বাবা। বলো বৌমা, বলো। বাবা বাবা, অর্জুন শুধু সাধনা ইজ্জত নেয়নি, সে আমার দিকেও হাত বাড়িয়েছে। বৌমা, কি বললে তুমি? এত বড় সাহস সেই জানোয়ার অর্জুনের! বাস্তব অর্জুন ভট্টাচ, তুই ভুবন বরঞ্জির বংশের বাড়ির ইজ্জত নিয়ে খেলা করতে চেয়েছিলি, সেই অপরাধে তুই আমার সামনে আসতে পারিসনি। চুপ করো, চুপ করো বাবা, তুমি চুপ করো। আমি থানায় যাচ্ছি, থানা থেকে ফোর্স নিয়ে রামপন অর্জুন ভট্টাচের বাড়ি রেড করে অর্জুনকে অ্যারেস্ট করে আমি এমন শিক্ষা দেবো যা দেখে সারা হৃদয়পুর থানার মানুষ আতঙ্কে শিউরে উঠবে। আমি চললাম। অর্জুন ঠাকুর অ্যারেস্ট হয়ে যাবে? সর্বনাশ, অর্জুন অ্যারেস্ট হয়ে গেল তো তাকে আর মার্ডার করা যাবে না। নিজে ফাঁদে নিজে পড়ে কেমন লাগছে। অর্জুন ঠাকুর যাতে তোমরা অ্যারেস্ট করতে না পারো, সেই জন্য মিথ্যে কলঙ্কের পসরা আমি আমার মাথায় তুলে নিলাম। ওই শয়তান অঞ্জলি আমার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তাই অর্জুন যদি না মরে তো অঞ্জলি মরবে, আর অঞ্জলি মৃত্যুর পর পল্লবীকে আমি সেকেন্ড ম্যারেজ করব। সেকেন্ড ওই সাধনাকে বিয়ে করে অসম্ভবকে সম্ভব করতে চলেছে আমার নাতি অর্জুন, আর তাকে হাতিয়ার হিসেবে গড়ে তুলেছে আমার মেয়ে সাধনা। কি বিবেক, তুমি হাসছো? তোমার মুখে পাগলের প্রলাপ শুনে আমি হাসছি। কি বললে তুমি? যে তোমার মেয়ে নয় তাকে তুমি নিজের মেয়ে ধরে নিয়েছো, যে তোমার নাতি নয় তাকে তুমি নিজের নাতি সাজিয়ে তোমার সাজানো স্বর্গের বাতি জ্বালাবার স্বপ্ন দেখছো। দেখছি তো, আমি অনেক স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন তোমার সার্থক হবে না। কেন হবে না? কি করে হবে? পুঞ্জীভূত ঘটনার রেলগাড়ি ওই ধানের বেগে ছুটে আসছে। তুমি কি জানো সেই রেলগাড়ির মুখোমুখি ছুটে আসছে রোমাঞ্চ রহস্য ভরা একটা ভয়ঙ্কর এক্সপ্রেস ট্রেন, যে কোনো মুহূর্তে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটতেই পারে, আর সেই দুর্ঘটনার পর সুঘটনার সূত্রপাত হবে। তাতে তোমার কি লাভ হবে জগদেশ? অর্জুন তার বাবার কাছে ফিরে যাবে, ভারতী তার স্বামীর কাছে ফিরে যাবে। স্বামী স্ত্রী, পিতা মাতা, পুত্র পুত্রবধূ সব এক হয়ে সুখেই তো সংসার করবে, এ তো আমি জানি। জানো বিবেক, তুমি বড় বিবেকহীনের মতো কথা বলছো। এই জগদীশ ভট্টাচার্য সব জেনে শুনেই এই সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য তোমার রেলগাড়িটাকে নিয়ে যাচ্ছে শেষ স্টেশনের দিকে, যে স্টেশনের আরেক নাম স্বর্গ, আর গাড়ি তোমার ওই স্বর্গ স্টেশনে শেষ থামবে না। স্বর্গের স্টেশনে শেষ থামবে না। স্বর্গের স্টেশনে রেলগাড়িটাকে থামিয়ে আবার ছুটে যেতে হবে সেই স্বর্গের স্টেশন। যে স্টেশনে থামবে তার নাম মা, আর সেটাই হবে ওই স্বর্গের পরের স্টেশন। আমারই কেন হঠাৎ আমার আত্মবিশ্বাসের অভাব হলে কেন? হঠাৎ আমার ভেতর থেকে আরেকটা আমি বেড়েছে
আমার সমস্ত ভাবনাগুলোকে উল্টা পাল্টা করে দিয়ে গেল। আরতি, মা আরতি! বাবা, তুমি এমন চিৎকার চেঁচামেচি করে আমাকে ডাকছো কেন বাবা? অর্জুন কোথায় মা? অর্জুন কোথায় গেছে আমি জানি না বাবা, তবে সাধনা ও ঘরে বসে পবিত্রের সঙ্গে কথা বলছে। হ্যাঁ বলো বলো, তুই আমার কথা মন দিয়ে শুন মা। তুই যেন কিছুতেই দুর্বল হয়ে পড়বি না, আর ওই সাধনাকে সেবাব্রত গুপ্তের কাছে ফেরত পাঠিয়ে দিবি না। আর এটাই হচ্ছে এই কুন্তির প্রতি দ্রোণাচার্যের আদেশ। তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবা। আমি অর্জুনকে সাবধান করে দেবো, সে যেন নিখিল গুপ্তকে কিছুতেই ক্ষমা না করে। নিখিল গুপ্ত, তোমার পাপের শাস্তি একদিন তোমাকে পেতেই হবে। হ্যাঁ মা, সেই জন্য ওই নিখিল গুপ্তকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি ওই ভুবন ব্যানার্জির সাথে দেখা করতে গেছিলাম। অর্জুন, তুই মায়ের সঙ্গে দেখা না করে ওই ভুবন ব্যানার্জির সঙ্গে দেখা করতে গিয়েছি? হ্যাঁ মা, তিনি তো আমাকে অনেক স্নেহ করেন। তিনি তোকে মায়ের মতো স্নেহ করেন? স্নেহ বোধহয় নিম্নগামী মা। কিন্তু সন্তানের প্রতি মায়ের স্নেহ তো নিম্নগামী নয় বাবা। মা চায় তার সন্তান বড় হোক, তার সন্তান 10 জনের একজন হোক। না মা না, আমি 10 জনের মধ্যে একজন হতে চাই না, আমি হতে চাই লক্ষ জনের মধ্যে একজন। আমি অর্জন করতে চাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অজস্র মানুষের ভালোবাসা পেতে। তাই বলে আমার আশা গগনচুম্বী নয় মা, আমার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক ওই প্রশাসনের প্রতিনিধি ভুবন ব্যানার্জির বুকে। কিন্তু অর্জুন, এই মুহূর্তে তুই যদি জানতে পারিস ওই ভুবন ব্যানার্জি তোর মায়ের জীবনে চরম শত্রু, তখন কি করবি? মা, তুমি কি পাগল হয়ে গেছো মা? অর্জুন, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর চাইছি। উত্তর শুনবে মা, তুমি উত্তর শুনবে? তাহলে শোনো মা, শত্রু নিপাতকারী এই অর্জুনের হাতে আছে এখন দুটো ব্রহ্মাস্ত্র। একটা হলো পাশুপাত, অন্যটা হলো ব্রহ্মশির। বুদ্ধিমতী মা তুমি, মাতৃ পূজারী সন্তানের বাকি কথাটা তুমি জেনে নাও মা, তুমি জেনে নাও, তুমি জেনে নাও। কি হলো, কি হলো? অর্জুন পাগলের মতো দুটো পিস্তল নিয়ে এখান থেকে ছুটতে ছুটতে চলে গেল। না না না, আমার আদেশ ছাড়া ও কখনো কোনোদিন কারো কোনো ক্ষতি করতে পারে না। নিখিল গুপ্ত, জেল তোমাকে খাটতেই হবে। আর আদর্শ পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি, তোমাকে একদিন আমার কাছে ফিরে আসতেই হবে। আসতে পারি? আসুন আসুন আসুন। এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ। অর্জুন আপনার কে হন? অর্জুন আমার ছেলে। আপনি অর্জুনের মা? অর্জুনের মা হবে অন্য কোনো মহিলা, এটা আপনি ভাবলেন কি করে? আপনার নাম? আরতি ভট্টাচার্য। আপনার স্বামীর নাম? হিন্দু ঘরের মেয়ে বউদের তো স্বামীর নাম মুখে আনতে নেই। আসি, ঠিক আছে। এর কাগজ কলম, আপনি আপনার স্বামীর নামটা লিখে দিন। কি করে লিখবো? আমি তো লেখাপড়া জানি না, আমি তো অশিক্ষিতা। শুনেছি অর্জুন শিক্ষিত? অর্জুন বিয়ে পাস। অশিক্ষিত মায়ের এমন শিক্ষিত সন্তান জন্মায় কি করে? তাহলে তো স্বর্গে গিয়ে বিদ্যাসাগরের মা ভগবতী দেবীকেও জিজ্ঞাসা করে আসতে হয় যে তার মতো অমন অশিক্ষিতা মায়ের গর্ভে অর্জুনের জন্ম হলো কি করে। আমার আপনি বাঁকা বাঁকা উত্তর দিচ্ছেন। আপনি সোজা সোজা প্রশ্ন করুন, সোজা সোজা উত্তর পেয়ে যাবেন। আপনার স্বামীকে লেখাপড়া জানতেন? তিনি কি শিক্ষিত? তিনি শুধু শিক্ষিতই নন, একজন শিক্ষিত শয়তান। অলরাইট, শিক্ষিত শয়তানের ছেলে আরো শয়তান হবে, দ্যাট ইজ কারেক্ট। যাক, সে কথা। আপনার স্বামী এখন কোথায়? তিনি অনেক দিন আগেই আমার জীবন থেকে নিরুদ্দেশ হয়ে গেছেন। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলুন দারোগা বাবু। আপনার জীবনের সঙ্গে আমার জীবনে একটা অদ্ভুত মিল আছে। তার মানে? আপনার জীবন থেকে যেমন আপনার স্বামী হারিয়ে গেছে, তেমনি আমার জীবন থেকে হারিয়ে গেছে আমার স্ত্রী ভারতী। তাকে আমি বিনা দোষে মিথ্যে সন্দেহ করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। যাকে বিনা দোষে মিথ্যা সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, তার কথা ভাবতে আপনার লজ্জা হচ্ছে না দারোগা বাবু? আপনি কি আমার কাছে আপনার জীবনের বিরহের কাহিনী শোনাতে এসেছেন? সরি, হঠাৎ কিছুক্ষণের জন্য আমি আমার ব্যক্তিগত জীবনের কিছু কথা বলে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। এখন বলুন, আপনার ছেলে অর্জুন কোথায়? আমি জানি না। আপনি কি জানেন আপনার ছেলে অর্জুন যে কোম্পানিতে কাজ করতো, সেই কোম্পানির মালিক মিস্টার শিবব্রত গুপ্ত একমাত্র মেয়ে সাধারণকে জোর করে তুলে নিয়ে গেছে? বলে যান দারোগা বাবু, বলে যান। পবিত্র নামক এক সমাজ বিরোধী এবং অর্জুন তাকে বলাৎকার করেছে। বলে যান দারোগা বাবু, থামবেন না।
অর্জুনকে আমি দেখলে স্নেহ করতাম, সে আমার বাড়িতে যেত, আমার পুত্রবধূ নাতি সবাই তাকে ভালোবাসত। আর সেই সুযোগ নিয়ে আপনার আদর্শের অর্জুন আমার পুত্রবধূ অঞ্জলির দিকে হাত বাড়িয়েছিল। মিথ্যে কথা দারোগা বাবু, আমার সঙ্গে যে কথাগুলো আপনি বলছেন সবগুলো মিথ্যে, সবগুলো চক্রান্ত। আমি আমার মায়ের দিব্যি করে বলতে পারি এই কথাগুলো সব মিথ্যে। আপনি আপনি আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস? তোমাকে আবার আমি বিশ্বাস করব? তোমাকে আমি আমার হারিয়ে যাওয়া ছেলে সমীর চোখে দেখেছিলাম, তখন জানতাম না তুমি এত বড় অকৃতজ্ঞ লম্পট চরিত্রহীন। খবরদার দারোগা বাবু, মায়ের সামনে বাবা হয়ে তার উপযুক্ত সন্তানের নামে আপনি কুৎসিত কথা উচ্চারণ করবেন না। কি বললেন? অর্জুন আমার নিজে হাতে গড়া ইস্পাত। আমি জানি আকাশে চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার ছেলে অর্জুনের চরিত্রে কোনো কলঙ্ক নেই। আপনার মিথ্যা অহংকার অর্জুনেরই। আমি ঈশ্বরকে অবিশ্বাস করতে পারি, কিন্তু আমার পুত্রবধূ অঞ্জলির কথা অবিশ্বাস করতে পারি না। অঞ্জলি আমি নিজে বলেছে। কি বলেছে অঞ্জলি বৌদি? তুমি চরিত্রহীন দারোগা বাবু, তুমি তার দিকে খারাপ হাত বাড়িয়েছিলে। আমি আপনাকে মিথ্যে বলেছি। বৌমা, তোমার সেবাব্রত গুপ্ত লোকেরা তাকে খুন করতে চায়, আর অর্জুন ঠাকুমা হাজির থাকলে সেবাব্রত গুপ্ত লোকেরা তাকে খুন করতে পারবে না, এই ভেবে আমি আপনাকে মিথ্যে বলেছি বাবা। বৌমা, আমি কি স্বপ্ন দেখছি? নয় দারোগা বাবু, নিজের উপরে বিশ্বাস হারিয়ে আপনি এখন দুঃস্বপ্ন দেখছেন। সাধনা? হ্যাঁ, আমি সাধনা গুপ্তা। তুমি এখানে? আমি সাধনা গুপ্তা, লম্পট স্মাগলার সেবাব্রত গুপ্তের একমাত্র সহবালিকা আমি। অর্জুন আমাকে জোর করে নিয়ে আসেনি, আমি স্বেচ্ছায় সরল অন্তঃকরণে আমার ব্যভিচারী বাবার কুসংস্কারের কারাগার থেকে অর্জুনের হাত ধরে নিজেই চলেছি। জগদীশ্বর, আমি কোথায়? জগদীশ ভট্টাচার্য বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন দারোগা বাবু। আমার কিংকর্তব্য বিমূঢ় অসহায় ভুবন ব্যানার্জিকে ঘিরে আছে এই একাধিক বিশ্বস্ত আপনজন। আপনি কে? আমি ওই আরতির বাবা আর অর্জুনের দাদু, আর এই অনেক ঘটনার সাক্ষী। কিসের সাক্ষী? আজ থেকে 21 বছর আগেকার এক নারকীয় ঘটনার রাজ সাক্ষী। কি বললেন? আজ থেকে 21 বছর আগে নারকীয় ঘটনা? কে আপনি? সত্য করে বলুন। ওই ঘন্টার আড়ে আপনি নিজেকে লুকিয়ে রাখবেন না, সত্য করে বলুন আপনি কে? দারোগা বাবু, ঘুমটা খুললে আপনি কি আমাকে চিনতে পারবেন? তাহলে দেখুন আমি কে। কে ভারতী? আমার মায়ের নাম তো আরতি। তাহলে এই অর্জুনকে আমার ছোট ছোট সম্রাট। এতদিন যে কথাটা আমি গুপ্ত রেখেছিলাম সেই কথাটা বলছি, তোমরা শোনো। ওই দারোগা বাবু হচ্ছে অর্জুনের বাবা। না না, আমার সোমনাথ। কে সোম? আপনি কেন আমাকে সোম সোম সম্বোধন করে আমার দিকে এগিয়ে আসছেন? বলুন আপনি কে? আমি তোর বাবা। আপনি আমার সেই বাবা যে বাবা আজ থেকে 21 বছর আগে একটা মিথ্যে সন্দেহ করে আমার এই হতভাগিনী মাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। আপনি আমার সেই বাবা। অর্জুন, তুই শান্ত হ বাবা। না মানা, যে বাবা তার নিজের সন্তানকে অবিশ্বাস করে, সে বাবা আমার মায়ের মাতৃত্বকে অপমান করে, তাকে আমি বাবা বলে মানি না। মানিস না? মানতে পারে যদি 24 ঘন্টার মধ্যে আমার মায়ের অপমানকারী সেই শয়তান জানোয়ার নিখিল গুপ্তকে অ্যারেস্ট করে নিয়েছে। আপনি আমার মায়ের পায়ে ধরে ক্ষমা যেতে পারেন, তাহলে আমি আপনাকে বাবার আসনে বসাবো। আর না হলে যে শয়তান জানোয়ার আমার মায়ের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিল, তার সেই হাত দুটোকে আমি কেটে দেবো, পা দুটোকে আমি ভেঙে দেবো, তারপর ঝাঁকে ঝাঁকে গুলি চালিয়ে তার বুকটাকে আমি ঝাঁঝরা করে আমি আমার মায়ের অপমানের
চরম প্রতিশোধ নেব। আইন নিজের হাতে তুলে নিস না অর্জুন, তাহলে আমিও বাধ্য হবো তোর কাজে বাধা দিতে। দারোগা বাবু, আপনি যেমন আইনের কাছে দায়বদ্ধ, আমি তেমনি আমার বিবেকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে ডরাতে পারে। তাহলে আসুন, কার ক্ষমতা বেশি সেখানে প্রমাণ হয়ে যাবে একজন আইন রক্ষাকারী পিতার নাই মাতৃ পূজারী সন্তানের। তোর জন্য অর্জুন আমাদের নাগালের বাইরে চলে গেছে, তুই আমাদের সঙ্গে বেইমানি করছিস। বেশ করেছি, আমি অর্জুনকে ভালোবাসি, তাই তোমাদের হাত থেকে বাঁচাতে কায়দা করে অর্জুনকে পুলিশের হাতে তুলে দিয়েছি। অর্জুনকে পুলিশের হাতে তুলে দিলাম, অর্জুনকে তুই বাঁচাতে পারবি না, অর্জুনকে মারতেই হবে। আমি মারছি। আর তার আগে তোর চুলের মুঠি ধরে নিয়ে যাবো আমার চেম্বারে, সেখানে গিয়ে এইভাবে লাথি মেরে ফেলে দিও, তোর দেহ থেকে একটা একটা করে পোশাকগুলো আমি করে নেবো। তারপর তোর ওই যৌবনের মধুটুকু আমি চেটে চেটে খাবো। পারেনি দারোগা বাবু কোনো কারণে অন্য মনস্ক হয়ে পড়ায় ওই সারা কুত্তার বাচ্চা অর্জুনটা পালিয়েছে। তার মানে গুড নিউজ, গুড নিউজ। তবে যাও, যেমন করে হোক ওই অর্জুনকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিতে হবে। কি সুন্দরী পল্লবী, বাঁচাতে পারলি তোর ওই প্রেমিক জানোয়ার অর্জুন ভট্টাচার্যকে। আর একটু পরেই খবর পাবি ধাবার মাঠে পড়ে আছে অর্জুনের লাশ। বাড়িতে পড়ে থাকবে তার নিজেরই লাশ। অর্জুন, আমার পিস্তল কি গুলি হচ্ছে না কেন? আমি দৈত্যের মতো তোমার রথচক্র গ্রাস করছি মিস্টার কর্ণ। মেয়েটা অভিনেত্রী। আমি অনেক আগে গুলি বার করে। হ্যাঁ, মেয়েটা অভিনেত্রী হলে আজ কাজটা হয়তো ভালোই করছে, অর্জুন নাহলে হয়তো দাদার হাতে ভাই কিংবা ভাইয়ের হাতে দাদাকে খুন হতে হতো। দাদা, আমি তোর ভাই, তুমি আমার দাদা, তোমার মা আমার মা এক, তোমার বাবা আমার বাবা সেই পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি, তোমার আর আমার রক্ত এক। মা, তাহলে তুই আমার ভাই সম্রাট। আই ভাই, দাদা আমার কাছে আই ভাই, আমার কাছে আই। না দাদা না, আগে আমি আমার জীবনের চরম শত্রু সেই নিখিল গুপ্তকে আমি আগে শাস্তি দেবো। নিখিল গুপ্ত? হ্যাঁ দাদা, সেই নিখিল গুপ্তের কারণে আমার বাবা মায়ের জীবনটা যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তাই যেমন করে হোক সেই শয়তান জানোয়ার নিখিল গুপ্তকে আমি শাস্তি দেবই। তাহলে চল ভাই, চল। আমরা দুই ভাই এক হয়ে শাস্তি দেব আমাদের জীবনের চরম শত্রু ওই নিখিল গুপ্তকে। ওরে ভয় না यार, দুনিয়া উড়িতে হিমালয় চাপা প্রাচী, তুষার তুইন ভেদিয়া জাগিছে সব্যসাচী। নিখিল গুপ্ত, আজ তোমার গুপ্ত পরিচয় প্রকাশ হয়ে গেছে। আজ তোমাকে মরতে হবে নিখিল গুপ্ত। অর্জুন আর কর্ণ একসাথে তোমাকে মারতে গেছে, আজ তোমাকে মরতেই হবে নিখিল গুপ্ত। না, এই দারোগা ভুবন ব্যানার্জি থাকতে নিখিল গুপ্তকে তোমরা কেউ গুলি করে মারতে পারবে কিন্তু না। দারোগা বাবু, নিখিল গুপ্ত যে আপনার শত্রু সে কথা কি আপনি ভুলে গেছেন? না, আমি ভুলিনি, জানি নিখিল গুপ্তের মতো ভয়ঙ্কর শত্রু এই পৃথিবীতে আর দুজন নেই। সে শত্রু ভুবন ব্যানার্জির শত্রু, আইনের রক্ষক, আইনের সেবক। এই দারোগার সঙ্গে তার কোনো শত্রুতা নেই। তাই বলে নিখিল গুপ্ত শাস্তি হবে না? তাকে শাস্তি দেওয়ার অধিকার আবার নেই। আমি তাকে অ্যারেস্ট করে আদালতে নিয়ে যেতে পারি, সাক্ষ্য প্রমাণ যাচাই করে মহামান্য আদালত যে শাস্তি দেবেন সেটাই তাকে মেনে নিতে হবে। কিন্তু আমার অপরাধের তো কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণও নেই। আছে বাবা, আছে। তোমার সমস্ত অপরাধের সাক্ষী আমি। সাধনা। ক্ষমা করবেন না দারোগা বাবু, এই নরকের কীট নিখিল গুপ্তকে আপনি কিছুতেই ক্ষমা করবেন না। শাস্তি দিন এই দেশদ্রোহীকে, চরম শাস্তি দিন। চরম শাস্তি। আপনার কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। আদালত ছাড়া আপনাকে কেউ শাস্তি দিতে পারবে না। আরে আপনি মানুষ নন ভুবন বাবু, আপনি দেবতা। তাই শুনে যাও দেবতা, আর কিছুক্ষণ পরে ওই ধাবার মাঠে পড়ে থাকবে ওই অর্জুনের মৃত দেহটা।
দারুণ দৃশ্য। একজন নায়ককে বাঁচাবার জন্য দুজন নায়িকার কি অপূর্ব দৃশ্য। আমি নায়িকা নই। ওই আমার সহনায়িকারে শয়তানি, তুই আমার স্বর্গ থেকে পতনের মূল। তাই তোমারও মতো এই সাক্ষীকে আমি চিরতরে শেষ করে দিলাম। তুমি কি করলে বাবা? তুমি কি করলে? এক্ষুনি যে পুলিশ আসবে, পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে যাবে বাবা। না বাবা না, তুমি চলে যাও, যেদিকে খুশি চলে যাও বাবা। পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে, সে দৃশ্য আমি দেখতে পারবো না। পালিয়ে যাও, যেদিকে দু চোখ বাবা যাবে সেদিকে চলে যাও বাবা, সেদিকে চলে যাও। হ্যাঁ বাবা হ্যাঁ, এই আমি তোমার রিভলভার হাতে তুলে নিলাম, সেই সঙ্গে তুলে নিলাম সমস্ত অপরাধের বোঝা বাবা। সাধনা প্রেম হেরে গেল বাবা, প্রেম হেরে গেল। চিরন্তনী স্নেহই চিরজয়ী হলো বাবা, স্নেহই চিরজয়ী। এখন পুলিশ এসে পড়বে, এখন অর্জুন এসে পড়বে। না, আমাকে এখনই পালাতে হবে, এই দেশ ছেড়ে, এই শহর ছেড়ে আমি পালাবো। ভাগাবাড়ি পাশ দিক থেকে পালিয়ে গেল। তবে কি ভুবন ব্যানার্জির গুপ্ত? হতে পারে, কিন্তু নিখিল গুপ্ত। কিন্তু কত দূর তুমি পালাবে নিখিল গুপ্ত? তোমাকে তাই যে অর্জুন হাতে মরতে হবে। তুমি কত দূর পালাবে? আমি পল্লবী। তুমি হয়ে পড়ে আছো কেন? জীবন নাটকের এটাই আমার শেষ দৃশ্য অর্জুন। পল্লবী, তাই নিখিল গুপ্তের হাত থেকে তোমাকে বাঁচাতে আমার ভালোবাসার শ্রেষ্ঠ এই মৃত্যুকে আমি বরণ করে নিলাম। পল্লবী, দুঃখ আমার তোমায় আমি ভালোবেসেছি, সফল তুমি সত্যি আমি এক হতে চেয়েছি। তোমায় আমি যে ভালোবেসেছি, সফল তুমি সত্যি আমি এক হতে চেয়েছি। দুঃখ আমার তোমায় আমি যে ভালোবেসেছি। পল্লবী, থেকে বাঁচাও, ওই অর্জুনের হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোথায় কোথায় পালাবি রে শয়তান? যখন আজ আমার হাতে মরতে হবে, তুই কত দূর পালাবি? কত দূর পালাবি শয়তান? অর্জুন দাঁড়াও, এখনো বলছি, কোথাও পালিয়ে যাস না। দাঁড়াও দাঁড়াও অর্জুন। অর্জুনকে থামাতে পারলাম না, তোমরা একবার শেষ চেষ্টা করে দেখো বাবা। শান্ত হও মা, অর্জুনকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। শুনবে না, শুনবে না রবি, আজকাল কারো কথাই শুনবে না বাবা। সে আজ যে মায়ের অপমানের প্রতিশোধ নেবার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু বাবা, তোমার জামাই যাওয়ার পিছনে বন্দুক নিয়ে ধাওয়া করে গেছে বাবা। তাই তো দেখছি মা, ওদের বাবা ছেলে সম্পর্ক বলে তো মনেই হচ্ছে না। কি করে বোঝা যাবে অঞ্জলি? আজ যে ওরা দুজনের শত্রু, একজন আইন ভাঙবে আর একজন আইনে রক্ষা করবে। এই ভাঙা গোড়ার যুদ্ধে কে ধরবে ওদের রশি? আমি এখনই ছুটে গিয়ে ওদের দুজনকে শান্ত করবো দাদু। তারপর ওই অর্জুনের হাত থেকে নিখিল গুপ্তকে আইনের হাতে তুলে দেবো। বাঁচাও 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 রবি, রবি রবি আমাকে ওই অর্জুনের হাত থেকে বাঁচিয়ে তুমি আমাকে অর্জুনের হাত থেকে বাঁচাও। ভারতী, ভারতী, আমি তোমার সামনে হাত জোড় করে মিনতি করছি, ওই অর্জুনের হাত থেকে বাঁচিয়ে আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। দেবে, নিশ্চয় দেবে।
নিশ্চয় তোমাকে সেই সুযোগ দেবে। তার আগে তোমাকে বলতে হবে নিখিল গুপ্ত, ভারতী তোমার বোনের মতো নয়, বোন। হ্যাঁ আমি তাই বলবো। আপনারা দয়া করে ওই অর্জুনের হাত থেকে আমাকে বাঁচিয়ে আমাকে আবার পাপের প্রায়শ্চিত্ত করতে দিন। बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे খোদা होता है। অনেক পাপ করেছো শয়তান, শাস্তি তো তোমাকে আজ পেতেই হবে। না অর্জুন 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 রিভলভার নামা। আমি তো মা বলছি। মা, তুমি কি আমার সেই জনম দুঃখিনী মা? আমি তো বৌদি বলছি। বৌদি? অর্জুন নিজের হাতে আইন তুলে নিস না। রিভলভার নামা, আমি তোর দাদা বলছি। অর্জুন তুই আমার কথা শুন ভাই। না, আমার খুব লোভ হচ্ছে, খুব ইচ্ছে করছে, অন্তত এই মুহূর্তের জন্য আমার লোভ হচ্ছে। দাদা, বৌদি, মা, দাদু সবাইকে নিয়ে আমি আনন্দে উত্তাল হয়ে উঠি, কিন্তু না না রে নিখিল গুপ্ত, নিখিল গুপ্ত। আমার অর্জুনকে তুমি কেন কেড়ে নিলে? কেন একটা ভয়ঙ্কর বিচারক, সেই বিচারকের ন্যায় বিচারে কোনো ভুল হয়নি, তাই বিচারকের দণ্ডে ছিটকে লেগেছে সন্তানের বুকে রক্ত। অর্জুন হরিনাথ বাবু, আমি আইন রক্ষার জন্য আইন ভেঙেছি। ওরে অর্জুন, আমার কথা, তোর মায়ের কথা তুই কেন শুনলি না বাবা? মা কেন শুনলি না? মা, আমার বিদ্রোহ যে তোমার কথা আমাকে শুনতে দেয়নি মা। তাই তো আমি আমার বুকে রক্তে আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করে গেলাম মা। আমি আমার বুকের রক্তে রাগিয়ে দিয়ে গেলাম আমার জনম দুঃখিনী মায়ের রাগাচ্ছ। ভগবান, প্যাসেঞ্জার বন্ধুগণ, এই গাড়ি আর থামবে না, এই গাড়ি আর যাবে না। তোমরা দয়া করে গাড়ির কামরা খালি করে দিন, বাইরে গিয়ে দেখুন এটাই স্বর্গের পরের পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব। কত দূর আর কত বলো না, কত দূর আর কত ধন্যবাদ। আমাদের যাত্রা অনুষ্ঠান